সুপ্রিয় কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 816তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো পাবনার ছেলে মোহাম্মদ মিরাজ হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্ট করে বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমি আসলে কথা বলতে পারছি না, কারণ এই গল্পটার কথা আমার ঠিক যখনই মনে পড়তেছে যে মাটির বানানো বউ নিয়ে মিরাজ সংসার করে আল্লাহর এই জমিনে 3টা বৎসর। গল্পটা পড়ার পর থেকে মুহূর্তটা পর্যন্ত নিজেকে শান্ত রাখতে পারতেছি না। কেমন যেন আমার ভিতরে এক অন্যরকম কষ্টের জন্ম হয়েছে। আমি আসলে আপনাকে এই গল্পের প্রসঙ্গে আপনার কাছে হাত জোর করে মিনতি করে শুধু একটা কথাই বলছি, আজকের এই গল্পটা কেউ মিস করবেন না। আজকের এই গল্পটা যদি আপনি মিস করেন, আপনি চরমভাবে এমন একটা জিনিস থেকে মিস হয়ে যাবেন। আমি আপনাকে আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, গল্পটা শীতের এই রাতে কম্বল মুড়ি দিয়ে যখন আপনি গল্পটা শুনবেন, আপনার ভিতরে এক অন্যরকম ভালোবাসার অনুভূতি জন্মাবে। বন্ধুরা, আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পাবনার ভাই মিরাজের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে মিরাজ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন, আমার বাড়ি পাবনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা পাবনা শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ঝাড়ু বিক্রেতা। এই কথাটা শুনলে হয়তো অনেকের কাছে খারাপ লাগে। ঝাড়ু বিক্রেতা মানে কি? ঝাড়ু বিক্রেতা হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে নারিকেলের গাছ আছে। আমার বাবা প্রতি সিজনে শুকনো ওই নারিকেলের গাছের ঢালগুলোকে কাটার পরে এটার ভিতর থেকে এক ধরনের শলা আমার বাবা বের করে। গ্রামের মানুষ যারা, তারা এই জিনিসটা খুব ভালো করেই চিনবেন। ওই শলাগুলো বের করার পরে আমার মা আর দাদি মিলে এই শলাগুলোকে পরিশ্রম করে, ওটার পরিষ্কার করে এবং সেটার ভিতর থেকে এক ধরনের একটা ছোট ছোট লাঠি আকার এগুলো বের হয়, যেগুলোকে আমরা শলার কাঠি বলি। এগুলোকে একসাথ করে আমার বাবা হচ্ছে আমার মা এবং আমার দাদিমণি মিলে শলার ঝাড়ু বানায় এবং এই ঝাড়ুগুলোই আমার বাবা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করে। আমার বাবা আমাদের এলাকাতে ঝাড়ু বিক্রেতা নামে খুব বেশি পরিচিত একজন মানুষ। কোনো এলাকায় যদি ওয়াজ মাহফিল অথবা যদি কোনো এলাকাতে কোনো জ্যাপদ হতো, 40 কোনো অনুষ্ঠান হতো, সেখানে আমার বাবাকে আগ থেকে অর্ডার দিয়ে দেওয়া হতো যেন আমার বাবা 10-15টা ঝাড়ু সেখানে দিয়ে দেয়। তো যাই হোক, আমার বাবা ঝাড়ু বিক্রি করতো। আমার বড় ভাইগুলো আসলে ওভাবে পড়াশোনা করতে পারেনি, তাদের পড়াশোনা করা হয়নি। তারা ছোটোবেলা থেকেই বাবার সাথে টুকিটাকি কাজ করতো এবং মাঠে ঘাটে কাজ করতো। আমার বড় ভাইয়ারা এবং বড় আপু, তারা একদম, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, তারা কখনো স্কুলে যায়নি। আমাদের ভাইদের মাঝে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। আমার বয়স তখন অনেক কম। আমার বড় যে আপুটা আছে, তার বয়সও তখন অনেক ছোট। তখনই সে সবেমাত্র হাফ প্যান্ট পরে এবং ঠিক ওই বয়সে আমার বড়াপুর জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু হয়। আমার বড়াপু মোটামুটি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, ভালো ছিল। ভালো থাকার কারণে এদিক সেদিক থেকে আমার বড়াপুর জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে। এমত অবস্থার ভিতরে এক বিবাহিত লোক ইনি আগে বিয়ে করছে এবং ওনার বাচ্চা মারা যায়, মানে ওনার বউ মারা যায়। বউ মারা যাওয়ার পরে ওনার একটা বেবি থাকে। বিশেষ করে ওই বেবিটাকে দেখাশোনা করার জন্য ওনার একটা বউ প্রয়োজন। তাই ইনি তখন বিয়ে করবে। ওই লোকটার কিন্তু অনেক জায়গায় সম্পত্তি আছে, প্রচণ্ড রকমের জায়গায় সম্পত্তি আছে। তো সেই লোকটা আমার বাবাকে লোভ দেখায় যে আমার জায়গা সম্পত্তি তোমার কাছে বন্ধক দিব, বাগা দিব, বা প্রয়োজনে তোমার কিছু জায়গা আমি লিখিয়েও দিব, বিনিময়ে তুমি তোমার বড় মেয়েটাকে আমার কাছে বিয়ে দাও। এ কথা আমার বাবাকে বলে। তো বাবাকে বলার পরে বাবা তখন একরকম লোভে পড়ে যায়। গরিব মানুষ তো, গরিব মানুষের ভিতরে বিশেষ করে এই ধরনের লোভগুলো একটু বেশি কাজ করে। কেউ যদি একটু সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখায়, আমরা তখন ওই লোভে পড়ে যাই। আমার বাবা তখন লোভে পড়ে এবং লোভে পড়ে ওই লোকটাকে বলে যে ঠিক আছে, আমি আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিব। এবং তখন থেকে আমার বাবা আমার পরিবারের অন্য মানুষগুলোর সাথে, আমার দাদা সহ নানানে যারা আছে, তাদের সাথে বিষয়টা নিয়ে আলাপ করে। প্রত্যেকে তখন আমার বাবাকে বলে যে না, এটা কোনো কথা, এই মেয়েটা এখন অনেক ছোট, সবে মাত্র হাফ প্যান্ট পরে, এরকম হাফ প্যান্ট পরা একটা মেয়েকে তুমি বিয়ে দিবা। কেউ আসলে বিষয়টা ভালোভাবে নিচ্ছিল না, সবাই দ্বিমত পোষণ করতেছিল। বাবা তখন তার সম্পূর্ণ একার উদ্যোগে বাবা তখন পরিকল্পনা করেই ফেলল যে আমার ছোটো বোনকে বাবা বিয়ে দিয়ে দিবে, আমার বড় বোনকে বাবা বিয়ে দিয়ে দিবে। এবং কারো কথা না মেনে, কারো কথা না শুনে আমার বাবা একতরফাভাবে আমার বড় আপুকে তখন ওই ভদ্রলোকের কাছে বিয়ে দিয়ে দেয়।
আমার এটুকুন মনে আছে, আমার বড় আপুকে হাফ প্যান্ট খুলে তখন হচ্ছে আমার বড় আপুকে পায়জামা পরানো হয় এবং শাড়ি পরানো হয়। আমার বড় আপু এর আগে কোনোদিনও শাড়ি পরে নাই। এই ছোট্ট বয়সে আমার বড় আপুকে শাড়ি পরিয়ে আমার বাবার বয়স্ক একটা লোকের কাছে আমার বড় আপুকে বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পরে আমার বড় আপু তখন ওখানেই থাকে, ওইখানে চলে যায় এবং চলে যাওয়ার পরে আমার বড় আপুর অনেক সমস্যা হয়, যদিও হসপিটালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে। আমার বড় আপুর অনেক কষ্ট করে আমার দুলাভাইয়ের সংসারটা কিন্তু দুঃখে কষ্টে বড় আপু করতেছে। তো করার পরে দুলাভাই তখন করলো কি, যেহেতু উনি বয়স্ক একজন মানুষ ছিল, আমার বড় আপুকে বিয়ে করছে, আমাদেরকে অনেক আদর করতো। আমরা যে ভাইরা ছিলাম 4 ভাই, আমাদের 4 ভাইকে অনেক আদর যত্ন এবং ভালোবাসতো। সবসময় আমাদের বাড়িতে আসার সময় আমাদের জন্য চকলেট, চুইংগাম, আচার সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী নিয়ে আসতো এবং এই জন্য আমরা দুলাভাইকে অনেক পছন্দ করতাম, দুলাভাইকে অনেক ভালোবাসতাম, দুলাভাই ছাড়া কিচ্ছু বুঝতাম না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দুলাভাই এরকম হতো যে প্রতি 2-3 দিন পর পরে আমাদের বাড়িতে আসতো। তখন আমার ভাইদেরকে বলল যে তিনি ওখানে মানে একটা ব্যবসা করবে। ব্যবসা করবে বলতে এরকম, মানে অনেক বড় করে হচ্ছে ফিশারি কাটবে, মাছের ফিশারি, এবং সেখানে মাছ ফেলবে। আমার ভাইদেরকে বললো যে ওইখানে কাজ দেবে। তো আমার সব ভাইগুলোই তখন, আমার 3 ভাই ছিল বড়, 3 ভাই তখন কাজ করার জন্য রাজি হলে তখন দুলাভাই কী করলো, মানে লোক দিয়ে ওখানে অনেক বড় করে খনন করে এক ধরনের পুকুর তৈরি করলো দুলাভাইয়ের জায়গার মধ্যে এবং পুকুর তৈরি করে উনি ওখানে মাছ পেলো। আমার 3 ভাই, আমি সহ 4 ভাই, আমরা তখন 4 ভাই মিলে দুলাভাইয়ের মাছের ফিশারি পাহারা দিচ্ছি। মাছ বিক্রি করার পরে আমাদেরকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে দিত, আমরা ওই টাকাই পাইতাম এবং সারাদিন আমরা ওই দুলাভাইয়ের মাছের ফিশারিতে কাজ করতাম। বিভিন্ন ধরনের মাছের পোনা ফেলতাম, খাবার ফেলতাম, হাঁস মুরগি থেকে মানে মাছকে বজায় রাখতাম, সাপে কামড় থেকে বাঁচাইতাম বলে আমরা 4 ভাই মিলে শুধু মাছের এই ঘেরে পাহারা দিচ্ছি। এরকম করে সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রচুর পরিমাণের পাখি আসে, অনেক বক পাখি, এবং মাছ কিন্তু বক পাখি অনেক বেশি খেয়ে ফেলে। মানে বক পাখি মাছ খাওয়ার জন্য সে আগত, বক পাখি মাছ খেয়ে ফেলে। তো বক পাখি যখন মাছ খায়, আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন লোক ছিল, ওনার নাম ছিল হচ্ছে কাশেম কাকা। মানে কাশেম কাকা কী করতো, মানে পাখি শিকার করতো তিনি। তো আমার দুলাভাই তখন আমাকে বললো যে মিরাজ, একটা কাজ করো, একদিন কাশেম মিয়াকে ডেকে নিয়ে আসো, কাশেম মিয়াকে ডেকে বলো যে আমাদের ফিশারির পাশে উনি যাতে জাল বিছায় এবং জাল বিছে যেন বক পাখিগুলো ধরে ফেলে, কারণ এক একটা বক পাখি প্রত্যেক দিন একটা মানে 3-4টা করে মাছ খেয়ে ফেলতেছে। তো বক পাখির হাত থেকে মাছ বাঁচানোর কোনো উপায় ছিল না। পরে আমি ওই বাড়িতে গেলাম এবং কাশেম কাকাকে বরাবরের মতো বললাম যে আমার দুলাভাই বলছে আমাদের ফিশারির পাশে হচ্ছে আপনি বিছানোর জন্য, মানে জাল বিছানোর জন্য ওইখানে অনেক পাখি আছে। এই কথা বলার পরে পরের দিন উনি তখন আসছে, সকালবেলা উনি পাখি ধরতে আসবে। আমি তো মোটামুটি অনেক এক্সাইটেড যে উনি পাখি ধরবে, এমনের সাথে থাকবো। আমি কিন্তু ছোটোবেলা থেকে পাখির প্রতি একটু আকৃষ্ট ছিলাম। আমি পাখি পুষতে অনেক পছন্দ করতাম, পাখি পালতাম এবং পাখি আমার খুব ভালো লাগতো। তো উনি যখন আসলো, আসার পরে সকালবেলা উনি ভোরে ভোরে আসছে পাখি ধরার জন্য। আমিও তখন সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠে ফিশারি পাড়ে গিয়ে দাঁড়াই আছে। উনি আসছে, জাল পাচ্ছে, অনেকগুলো বক পাখি ধরছে। তো ধরার পরে আমার অনেক ভালো লাগছে। আমি সারাটা দিন ওনার সাথে ছিলাম, কিন্তু একেবারে সকাল থেকে রাত অবধি পর্যন্ত ওনার সাথে ছিলাম। মানে বিভিন্ন জায়গা থেকে পাখি দৌড়ে আনতাম এবং পাখি ধরার জন্য যে ধরনের কাজগুলো করা দরকার আমি সব কাজগুলো ওনার সাথে করতাম। এরকম করতে করতে ওনার সাথে মোটামুটি আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এবং সম্পর্ক হয়ে যাওয়ার পরে উনি তখন আমাকে বলে মিরাজ, তুমি কি আমার সাথে কাজ করবা? তা আমি তখন বললাম যে কী কাজ? উনি বলে আজকে যে ধরনের কাজগুলো করছো, বিভিন্ন বনে জঙ্গলে গিয়ে পাখি ধরে আনছো এবং আমাকে পাখি ধরতে সাহায্য সহযোগিতা করছো, এভাবে তুমি যদি আমার সাথে থাকো, আমি যতই পাখি ধরি না কেন প্রত্যেক দিন তোমাকে 2টা করে পাখি দিব। তো উনি আমাকে 2টা করে পাখি দেবে কি দেবে না এটা আমার বড় বিষয় না, কিন্তু বড় কথা হচ্ছে ওনার ওই কাজটা আমার অনেক ভালো লাগছে। মানে এই জন্য পাখি ধরে, বিভিন্ন জায়গায় গিয়ে পাখি পোষে, পাখি ধরে, এই জন্য ওনাকে আমার খুব ভালো লাগে। এবং সে ভালো লাগার ধরে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ওনার সাথে থাকবো এবং থেকে থেকে আমিও বিভিন্ন জায়গায় গিয়ে পাখি ধরবো। এরপরে আমি ওনার কথা রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে তখন আমি ওনার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছি, পাখি ধরতেছি এবং উনি আমাকে 1-2টা করে পাখি দিচ্ছে, আমি এগুলো বাড়িতে আনতেছি। তো আমি আনতে চাই না, যদিও আমি বলি যে আমার লাগবে না, বাট উনি আমাকে জোর করে দিয়ে দেয়, যেহেতু 1টা পাখি নিয়ে যায়, 2টা পাখি নিয়ে যায়, ওরকম করে আমাকে পাখি দেয়। দেওয়ার পর আমি তখন পাখিগুলোকে বাড়ির মধ্যে আনলে আম্মা আমার সাথে খুব রাগারাগি করে, যেরকম পাখি ধরা ভালো না, এগুলো ধরিস না, এটা ওইটা। বাট ওনার সাথে পাখি ধরতে হতে আমার এক ধরনের নেশা জন্মায় যায়। মানে কাশিম কাকার সাথে এরকম বিভিন্ন জঙ্গলে গিয়ে পাখি ধরতে ধরতে আমার এক ধরনের নেশা জন্মায় যায়। আমার পাখি ধরা ছাড়া আর কিছু ভালোই লাগে না। কিন্তু পরিবার থেকে তখন প্রচুর পরিমাণে আমাকে প্রেশার দেওয়া হলো। আমি যেহেতু সবার ছোট, বাবা, বড় ভাইয়া এবং বড় আপু সবাই মিলে বলতেছে যে আমি যাতে ওই কাশিম মিয়ার সাথে আর পাখি ধরতে না যাই। আমি বললাম যে ওনার সাথে পাখি ধরলে তোমাদের সমস্যা কী? তোমরা আমাকে মানা কেন করতেছো? সবাই বলতেছে যে না, ওর সাথে পাখি ধরা যাবে না এবং পাখি ধরা ঠিক না।
এমন করে আমাকে বলে। আমি তখন পরিবারের কারো কথাই শুনতাম না। পরিবারের কারো কথা না শুনে আমি তখন ওই কাশেম কাকার সাথে পাখি ধরার জন্য প্রত্যেকদিন সকালে বেরিয়ে যেতাম এবং রাতের বেলায় বাড়িতে আসতাম। আবার বাড়িতে আসার সময় আমি কিন্তু পাখি সাথে করে নিয়ে আসতাম না, কারণ পাখি যদি সাথে করে নিয়ে আসি তাহলে তো আম্মু রাগারাগি করবে, আমি পাখি ধরতে গেলাম কেন, আম্মু তো এই বিষয়ে খুব রাগ করবে। যার জন্য আমি আমার আম্মুকে কোনো কিছু বললাম না, বলে আমি আর পাখি ধরতে যাচ্ছি কিন্তু পাখি নিয়ে আসতেছি না। এইভাবে তখন আশেপাশের লোক তো অনেক খারাপ মানুষ থাকে না, তারা আমার আব্বু আম্মুর কানে বলে দিছে যে আমি এরকম পাখি ধরি কাশেম মিয়ার সাথে। একদিন বিকেলবেলা বাবা আমাকে খুব মারছে, বাবাও মারছে, বড় ভাইও মারছে। মায়েরা আমাকে ধাক্কা বাড়ি থেকে বের করে দিছে। তখন অনেক রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পরে আমার তো আসলে যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার রাস্তা একটা আছে, এটা হচ্ছে কাশেম কাকা, তিনি আমার ওস্তাদ, তার সাথে আমি পাখি ধরি এবং তিনি আমার সব কিছু। এবার আমি করলাম কি, আমি কাশেম কাকার বাড়িতে গেলাম এবং বাড়িতে যাওয়ার পর অনেক রাতে গিয়া ওনারা ডাকছি। উনি তখন ঘুম থেকে উঠছে, উঠার পরে বলে কিরে মিরাজ কী হয়েছে? আমি বললাম যে কাকা এমন ঘটনা, আমি তো চলে আসছি, আমার মা তো আমাকে ঘর থেকে বের করে দিছে, বাবাও বের করে দিছে, এখন আমি আপনার সাথে পাখি ধরে এটা কেউ সহ্য করতে পারে না। তো আমার বলে তুই খাইছিস? আমি বললাম জানি আমি খাবো না, আমি একটু ঘুমাবো। পরে আমাকে একটা ঘর দিল, একটা রুম দিল, বললো এই রুমে তুই ঘুমা। ওনার দেওয়া রুমে আমি তখন ঘুমাইতে গেলাম। যাই হোক আমি ঘুমাইলাম এবং আমার খুব ভালো ঘুমও হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি তখন পুকুর পাড়ে গেছি গোসল করার জন্য, মানে পুকুর পাড়ে যাব গোসল করব, মানে ডুব দেবো আর কি, ডুব দিয়ে আমি খাবার খাবো। উনি আমাকে এটাই বলছে যে তাড়াতাড়ি উঠে একটা ডুব দিয়ে এসে নাস্তা কর, নাস্তার পরে আমরা পাখি ধরতে বেরোবো। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমি ডুব দেবো, পুকুরে যাব। কিন্তু পুকুরে যাওয়ার পর ভাই হঠাৎ করে দেখতেছি কয়েকটা মেয়ে পুকুরের মধ্যে খেলতেছে। মানে গরমকাল ছিল, ওই সময় গরমের সিজন ছিল, তো গরম থাকা অবস্থায় তো পুকুরে পানি ঠান্ডা থাকে। বিশেষ করে সকালবেলা অনেক এলাকার বাচ্চারা পুকুরের মধ্যে নেমে যায় গোসল করার জন্য। তো সেখানে আমি অনেকগুলো মেয়েকে দেখলাম পুকুরের মধ্যে মানে খেলা করতেছে। তার মাঝে একটা মেয়ে কাকুলি নামের, এই মেয়েটা আমার খুব ভালো লাগছে। মানে ভালো লাগছে বলতে মেয়েটা অনেক সুন্দর ছিল এবং অনেক ফর্সা ছিল, গায়ের রঙটা অনেক ভালো ছিল, যেন দুধে আলতা। তো আমার মেয়েটার অনেক ভালো লাগছে। লাগার পরে তো ছোটো মানুষ, আমি তো আর অত বড় না যে অনেক কিছুই বুঝি, তেমন তো কিছু বুঝি না, মেয়েটারা ভালো লাগছে অতটুকুই বুঝছি। তা আমিও তখন পুকুরে ডুব দিলাম। অনেক বড় একটা পুকুর ছিল, এক পাশে মেয়েরা গোসল করতেছে, অন্য পাশে আমি তখন ডুব দিয়ে উঠলাম। ডুব দিয়ে উঠে আমি তখন মানে বাড়িতে চলে যাব, বাড়িতে যাচ্ছি। তো মানে বাসায় যাচ্ছি, আসার পর উনি আমাকে খাবার দাবার দিলাম, আমি খাবার দাবার খাইলাম। এখন খাবার খাওয়ার পরে না আমার ভিতরে বারবার একটা জিনিসে জাগতেছে, মনে হচ্ছে যে মেয়েটাকে মানে আমার দেখার জন্য মনটা খুব আনচান করতেছে। যাই হোক খাবার দাবার শেষ করার পরে তখন আমি চলে গেছি ওনার সাথে চলে যেয়ে পাখি ধরলাম সারাদিন। বিকালবেলা আসছি, আসার পরে উনি আমাকে বলতেছে মিরাজ কোথায় যাবা? আমি তখন বললাম কাকা যাওয়ার তো কোনো জায়গা নেই, বাড়ি থেকে তো আব্বা আম্মা বের করে দিছে, আমি আপনার সাথে পাখি ধরি এটা তারা পছন্দ করে না, তারা বের করে দিছে, তাই এখন যেখানে রাত সেখানেই কাত। উনি আমাকে বললে যেখানে রাত সেখানেই কাত মানি। আমি বললাম যে আপনি আমাকে যেখানে রাখেন আমি সেখানেই থাকবো, আমি তো আর বাড়ি গিয়ে, আমার তো আর বাড়ি কর নাই। উনি আমাকে বলে তাহলে আমার বাড়িতে থাকবা? আমি বলি যে ঠিক আছে আপনার বাড়িতে থাকবো। বলে তাহলে কালকে যে ঘরে ছিল ওই ঘরে চলে যাও এবং আমি তোমাকে ডাকলে তখন খাইতে আইসো, এটা আমাকে বলে। তো বলার পরে আমি তখন গিয়ে শুয়ে পড়ি। যেহেতু সারাদিন পাখি ধরছি, দৌড়াদৌড়ি করছে, পাখি ধরা কিন্তু খুব সহজ কাজ না, অনেক কঠিন একটা কাজ। পাখি দৌড়ে গুলিয়ে এনে তারপর পাখি ধরা, তো এত কঠিন একটা কাজ করে আসছি যার জন্য আমার নিজের কাছে অনেক বেশি আনেজি, টায়ার্ড লাগতেছে। টায়ার্ড লাগার পর আমি তখন ঘুমিয়ে পড়ছি। আমাকে এসে উনি নাকি অনেক ডাকাডাকি করছে, তা আমি আর ঘুম থেকে উঠতে পারিনি। অনেক ডাকাডাকি করছে, আমি আর উঠি নাই। তো মধ্যরাতে আমার তখন ঘুম ভেঙে যায়। মধ্যরাতে ঘুম ভাঙার পরে আমার ভাই এত পরিমাণের মানে খিদে লাগে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। মানে মনে হচ্ছে খাবারে আমার পেটের নাড়িভুড়ি সব কিছু হজম হয়ে যাচ্ছে। তো তখন আমি উঠলাম, উঠে পরে উঠানে বেরোয় দেখতেছি যে মানে তখন প্রচণ্ড রকমের ভালো চাঁদের আলো আছে, একদম প্রখর চাঁদের আলো। তো আমি চিন্তা করতেছি এক তো ভালো চাঁদের আলো, মানে খিদাটাও লাগছে। ওনাদের রসাই ঘরটা কিন্তু মানে পাকঘরটা ছিল ঘরের বাইরে বেশিরভাগ ওই সময় পাকঘর থাকতো, মানে গ্রামের প্রায় সব মানুষেরই। আমি তখন ওই পাকঘরের মধ্যে ঢুকলাম, রান্নাঘরের মধ্যে ঢুকার পরে দেখলাম যে খাবার দাবার কিচ্ছু নাই ওই পাকঘরের ভিতরে। রান্নাঘরের মধ্যে খাবার দাবার কিচ্ছু নাই, মেবি তারা যে ঘরে থাকে ওই ঘরে মনে হয় খাবার দাবার রাখা আছে। তো চাঁদের আলোতে কিন্তু একেবারে মানে দিনের আলোর মতো চাঁদের আলো, সূর্যের আলোর মতো চাঁদের আলো পড়তেছে। তো ওই রান্নাঘরে থাকা অবস্থায় হঠাৎ করে দেখলাম একটা মেয়ে ঘর থেকে বেরোইছে এবং বের হওয়ার পরে মেয়েটা তখন মানে বদনা হাতে করে নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে, লেফটিনের দিকে যাচ্ছে। তো লেফটিন থেকে মেয়েটা যখন বেরিয়ে আসলো, আমি তো ওই মানে রান্নাঘরে বসে আছি, রান্নাঘরে বেড়ার ফাঁক দিয়ে আমি তখন তাকে দেখি, এটা তো সেই মেয়েটা যে মেয়েটাকে আমি আজকে সকালবেলা দেখেছিলাম পুকুরে গোসল করতে। খুবই সুন্দর এবং মায়াবী চেহারার একটা মেয়ে ছিল। দেখার পরে আমার মনে হয় এক দেখায় আমি যেন তার প্রেমে পড়ে যাই। সে তখন ঘরের মধ্যে ঢুকে যায়। ঘরের মধ্যে যখন ঢুকে আমি তো জানি এটা আমার মালিকের ঘর, মানে আমার কাকার ঘর, তার মানে এটা হচ্ছে কাকার মেয়ে, আমি এটা বুঝে যাই। যাই হোক আমি আর খাবার দাবার খাইলাম না,
খাবার তো পেলামই না, পেটের মধ্যে 2টা হাত দিয়ে চাপটে ধরে আমি তখন ঘুমায় গেলাম। সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরে আমি ওনারে বললাম আমার অনেক খাবারের রাতে অনেক খিদা লাগছিল, আমি খাবার খাবো। উনি আমাকে বলে তোরে আমরা সবাই মিলে এভাবে ডাকলাম যে তুই খাবার খেয়ে যা, তুই খাবার খাইলি না, তুই ঘুমিয়ে যাচ্ছিস, তো এখন কি খাবার খাবি? আমি বললাম যে হ্যাঁ আমি খাবার খাবো, আমার খুব খিদা লাগছে। উনি বললেন যে ঠিক আছে খাবার খা। দেন আমাকে তখন খাবার দিল, দেওয়ার পরে আমি তখন খাবার খাইলাম এবং খাবার খেয়ে আমার তখন খুব ভালো লাগছে। বাট আমি ওই দিন আর পাখি ধরতে যাব না, মানে মেয়েটা আর আমার ভালো লাগছে, আমি তারে দেখবো, তার সাথে কথাবার্তা বলবো, যেহেতু ওনারই মেয়ে, তাহলে আমি আর পাখি ধরতে যাব না। উনি আমাকে বলে কিরে মিরাজ পাখি ধরতে যাবি না? আমি বললাম কাকা আমার শরীরটা ভালো লাগতেছে না, কালকে রাতে আমার ঘুম হয় নাই, শরীরটা কেমন যেন অনেক দুর্বল লাগতেছে, আমি যাব না। উনি আমাকে বলে এটা কোনো কথা হলো নাকি, তুই যাবি না মানে চল, টানাটানি করতেছে। তো এক পর্যায়ে টানাটানি করার পর আমি গেছি, বাট ওই দিন আমার পাখি ধরার কোনো মুড ছিল না, মানে আমার মনের ভিতরে পাখি ধরার কোনো ইচ্ছা নাই, আমি পাখি ধরবো না। বাট ওনার সাথে আমাকে জোর করে নিয়ে গেছে, যার জন্য গেছি। তো ওই দিন আমি আবার একটু তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য ওনাকে বারবার বলতেছি আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি থাকবো না, এরকম করে টানা হেঁচড়া করে ওনাকে নিয়ে আমি বাড়ি চলে আসছি সন্ধ্যার আগেই। পাখিগুলো বিক্রি করতে পারি না, পাখিগুলো নিয়ে আসছি। আনার পরে তো সেখানে ওনার বাড়িতে আসার পরে আমি ওই সকাল মানে সন্ধ্যা রাত থেকে পাহারা দিচ্ছি যে ও কবে বাসা থেকে বেরোবে, ঘর থেকে বেরোবে। রাত আনুমানিক 9টার দিকে তখন ওই মিরাজ মানে আমার যেই কাশেম কাকা আছে ওনার বউ আমাকে ডাকতেছে যে মিরাজ খাবার খাইতে আসো। পরে আমি খাবার খাইতে যাই এবং ওনাদের যেই রসাইঘর আছে, পাকঘর আছে, রান্নাঘর, রান্না করে খাবার খাইতে গেলে আমি তখন ওই মেয়েটাকে আবারও দেখতে পাই এবং তখন আমি জানতে পারি যে মেয়েটার নাম হচ্ছে কাকুলি। কাকুলি ছিল নাম, বাট অদ্ভুত রকমের সুন্দর চেহারার মানুষ ছিল। খাবার দিয়ে আমি তখন খাবার খাই, খাবার টাবার খাওয়ার পর আমার তখন খুব ভালো লাগে, ওর দিকে তাকে দেখে খাবার খাই, খেয়ে তখন রুমে আসি। রুমে এসে চিন্তা করতেছি যেহেতু মালিকের মেয়ে, ওনার বাড়িতে আমি কাজ করি, মানে ওনার সাথে আমি পাখি ধরি, আমি ওনার হিসাবগুলো কর্মচারী, উনি আমাকে প্রতিদিন 1-2টা করে পাখি আগে দিত, বাট এখন ওই পাখি বাবদ আমাকে টাকা দিয়ে দেয়, পাখিগুলো বিক্রি করে পাখি বাবদ টাকা দিয়ে দেয়, বাট এখন আর আমাকে পাখি দেয় না, যেহেতু আমি ওনার বাড়িতে থাকতেছি, ওনার বাড়িতেই খাচ্ছি। পরে আমি চিন্তা করলাম যে কীভাবে ওই মেয়েটাকে প্রপোজ দেওয়া যায়, কীভাবে তার সাথে একটা রিলেশন তৈরি করা যায়, প্রেম ভালোবাসা একটা সম্পর্ক তৈরি করা যায়। বাট অনেকভাবে আবার ভয়ও পাচ্ছিলাম, যদি কখনো এরকম কথা বলতে যাই, এটা যদি কোনোভাবে আমার মালিক মানে কাশেম কাকা শুনে ফেলে তাহলে তো খুব সমস্যা হবে, উনি আমাকে হয়তো ওনার বাড়ি থেকে বেরিয়ে করে দেবে। ওই সময় তো আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, কারণ আমি তো আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি, ভাইদের সাথে বাবার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমি আর কখনোই বাড়িতে ফিরবো না। আমি ওই পরিকল্পনা করেই বাসা থেকে বেরোইছি যে আমি জীবনে আর কখনো আমার বাপ ভাইয়ের ছায়াও আমি আর দেখবো না, আমি চলে আসছি তো আমি চলে আসছি। যাই হোক, এমন করে চলে আসার পরেই এইভাবে সময়টা কাটতেছে, এভাবে 5 দিন 7 দিন কেটে গেল, অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন এই মেয়েটা হঠাৎ করে মানে ওর বাবার সাথে কী নিয়ে ঝগড়া লাগছে, অনেক ঝগড়া লাগছে কি একটা বিষয় নিয়ে। তো ঝগড়া লাগার পরে তা আমাকে তখন বেরিয়েছে কাশেম কাকা বেরে আমারে বলতেছে যে মিরাজ আজকে আমরা পাখি ধরতে যাব না, তুই একটা কাজ কর, তোর ওই বোন কাকুলের নিয়ে একটু মার্কেটে যেত, ওর নাকি কি 3 পিস নাকি জানি লাগবে, আমাকে বলতেছে। আমি তখন বললাম যে কি বলেন 3 পিস লাগবে? বলে হ্যাঁ 3 পিস লাগবে, ওর একটা 3 পিস কিনে দিতে হবে, তুই একটু ওর সাথে যা, গঞ্জের বাজারে যাবে, ওখান থেকে 3 পিস কিনে দিবি। আমি তো এমন একটা দিনের আশায় অপেক্ষা করতেছিলাম যে কোথায় একটু সুযোগ পাই, একটু সুযোগ পেয়ে তার সাথে কথা বলতে পারবো, তাকে ভালোবাসার প্রস্তাবটা দিতে পারবো এবং দুজনে একটা সম্পর্কের সাথে জড়াতে পারবো। আমি так এরকম একটা দিনের অপেক্ষায় মনে মনে প্রহর গুনতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এমন একটা দিনের সুযোগ করে দিল। এবার আমি ওকে নিয়ে সকালবেলা বের হয়ে গেলাম গঞ্জার বাজারের উদ্দেশ্যে, ওখানে যাব এবং ওখানে গিয়ে পরে ওর জন্য 3 পিস কিনবো। তো ওর বাবা টাকা দিচ্ছে কিন্তু খুব কম, ওই সময় মনে হয় 300 টাকার মতো দিয়েছিল, 200 না 300 টাকা। তো এবং 200-300 টাকা দিয়ে কিন্তু ভালো 3 পিস পাওয়া যায় না। তা আমাকে বলতেছে যে 3 পিসটা ওর পছন্দ হয় এটা ওর দামে আসে না, মানে 700, 800, 500 এরকম দাম থাকে, বাট ওর কাছে টাকা নেই। তো এমন করতে করতে একটা 3 পিস খুব পছন্দ হয়েছে, এটার দাম ছিল 700 টাকা। 700 টাকা ছিল 3 পিসের দামটা, বাট অনেক সুন্দর ছিল। ওই বাজারে আমার মনে হয় সবচেয়ে দামি 3 পিস এটিই ছিল। তা আমার বলতেছে এটা আমি কিনবো। আমি বললাম যে আপনার কাছে তো আছে 300 টাকা, এখন 300 থেকে আপনি এটা কীভাবে কিনবেন? তা আমাকে বলে আপনি কিনে দেন, আমি আপনাকে পরে টাকা দিয়ে দিব, এই কথা আমাকে বলে। আমি বলি আমি কিনে দিতে পারি, একটা শর্ত আছে, যদি শর্তটা মানেন তাহলে কিনে দিব, কিন্তু শর্ত মানতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার শর্ত মানবো, আপনি বলেন। আমি বললাম শর্ত হচ্ছে এই 3 পিসের দাম 700 টাকা, এই 700 টাকা আমিই দিব এবং যে 300 টাকা আপনার কাছে আছে এই 300 টাকা আপনি রাখবেন, কিন্তু আমাকে ওই 700 টাকা কখনো ফিরিয়ে দিতে পারবেন না। পরে আমাকে বলে কি বলেন, আপনি আমাকে 700 টাকা দিয়ে দিবেন? আমি বললাম যে হ্যাঁ, এটা আমি আপনাকে উপহার দিলাম, মানে আমার তরফ থেকে একটা গিফট দিলাম, আপনার জামাটা পরলে অনেক সুন্দর লাগবে, আমি জাস্ট একদিন দেখব, ওইটুকুই। সুতরাং আপনি এটা কাউকে বলতেও পারবেন না, এটা কাউকে জানাইতে পারবেন না, আমার তরফ থেকে আপনার জন্য এটা হচ্ছে ছোট্ট একটা গিফট। এটা যখন ওকে বললাম, ও তখন আমাকে বলতেছে এটা কোনো কথা, এটা কোনো কথা? আমি বললাম যে এটাই কথা, এখন যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে আমি কিনে দিব, আর যদি রাজি না থাকেন তাহলে সমস্যা নাই, দুজনে মিলে চলে যাব।
পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যদি এরকম করেই বলতেছেন তাহলে দেন, আপনি কিনে দেন। তো আমি তখন তাকে 3 পিসটা কিনে দিলাম। কিনে দেওয়ার পরে ও তখন বাসায় আসছে, এবং যেদিন 3 পিসটা কিনে দিলাম ওই দিনই সন্ধ্যার পরে তখন 3 পিসটা পড়ছে, মানে সন্ধ্যার বলতে বিকালের দিকে। এত ভালো লাগছে মেয়েটাকে দেখার পরে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওর চোখে মুখে ওর মনে এত মায়া, এবং ওই 3 পিসটা পরার পর খুব সুন্দর লাগছে। লাল কালার 3 পিসটা ছিল, আমার তখন খুব ভালো লাগছে। এবং ওই 300 টাকা দিয়ে ও তখন কী করলো, কানের দুল এটা ওইটা অনেক কিছুই কিনছে। যাই হোক, এরকম করে তখন সময়গুলো কাটতেছে, বাট আমি ওকে আর কোনো প্রস্তাব দিতে পারলাম না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমাদের এখানে মেলা হয়, মানে গ্রাম এলাকা, তো গ্রাম এলাকায় মেলা হয়, বৈশাখী মেলা। তো মেলার ভিতরে মোটামুটি সবাই তখন যাচ্ছে মেলাতে, আমি ওই দিন মেলাতে গেলাম। এবং মেলাতে যাওয়ার পরে ও কিন্তু আমার সাথে যায় নাই, মানে কাকুলি আমার সাথে জানে, আমি একাই গেছি। এবং মেলাতে গিয়ে আমার অনেকগুলো জিনিস পছন্দ হয়েছে, যেমন চুড়ি, তারপরে কানের দুল, এটা ওইটা অনেক কিছু আমার পছন্দ হয়েছে। আমার পছন্দের লিস্ট থেকে আমি ওর জন্য, মানে কাকুলির জন্য কিছু জিনিস কিনলাম, যে আমি এটা কাকুলিকে গিফট করব। এগুলো নিয়ে তখন আমি বাড়িতে আসছি, মানে ঘরে আসছি। আসার পরে আমি তখন কাকুলিকে এগুলো দিব, রাতে অপেক্ষা করতেছি ও হয়তো বের হবে, বের হওয়ার পরে দিব। কিন্তু ও ভাই সারা রাতে আর বেরিয়ে হইলো না, আমি ওকে এগুলো দিতে পারলাম না। সকালবেলা হঠাৎ করে ওদের বাড়ির মধ্যে অনেক মানুষ, মানে অনেক মানুষ চলে আসছে, এবং এই মানুষগুলোকে আমরা চিনিও না। এসে তারা হচ্ছে মানে ধরেই হচ্ছে মানে কাশিম কাকাকে বলতেছে ঘর থেকে বের হ, তোরা এই করবো সেই করবো, মানে প্রচুর পরিমাণ ধমকাধমকি, খারাপ লোক। এবং এলাকার এই সব লোকগুলো এলাকারে ছিল। তা আমি তখন বেরোলাম, বেরোনোর পরেও আমারে বলতেছে আরে এ হচ্ছে বড় শয়তান, এরে তোর আগে এরে পিটা। এই কথা বলে আমাকে তখন 4-5টা থাপ্পড় মারিয়েছে, মারিয়া বলে তোর ওস্তাদ কই? আমি বললাম যে ওস্তাদ তো ঘরে আছে। পরে আমি সব ডাক দিলাম, ওস্তাদ তখন বেরোচ্ছে, কাশিম কাকা বেরোইছে। বেরোয়ার পরে গ্রামের ওখানে সর্দার মাতবর অনেকেই ছিল, তখন সবাই মিলে কাশিম কাকারে বলতেছে তুই এটা কী করতেছিস? তোরে বারবার মানা করার পরেও তুই পাখি ধরা বন্ধ করস না, এইভাবে পাখি ধরা ঠিক না। এবং এইভাবে পাখি ধরলে আমাদের সমাজ থেকে আমাদের মানে পাখি হারিয়ে যাবে, আমাদের জাতীয় পাখিগুলো হারিয়ে যাবে, এভাবে পাখি ধরা যাবে না, তুই এভাবে পাখি ধরতে পারবি না। এবং গ্রামের মানুষ মিলে তখন খুবভাবে অনেকে শাসায় যে তোকে আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, এরপর থেকে যদি আমরা কোথাও শুনছি যে তুই পাখি ধরছিস তাহলে তোর অনেক সমস্যা হয়ে যাবে, তোর নামে মামলা করব, এটা করব, ওইটা করব বলে ওনাকে খুবভাবে ধমক দেয়। তো উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আর পাখি ধরবো না। তো এই ঝামেলার ভিতরে পড়ে আমি ওই যেটা ঘরের মধ্যে রাখছি, ঘরের মধ্যে রাখা অবস্থায় এটা আমার ওস্তাদ মানে কাশেম কাকা, আপনার বাবা, কাকুলির বাবা দেখে ফেলে। কারণ আমি তো এটা কাকুলিকে দিতে পারি না, আমি তো এই ঝামেলার মধ্যে দৌড়ের মধ্যে ছিলাম। উনি দেখার পর উনি আমাকে বলে গেলে তুমি কেন কিনছো? আমি বললাম যে আমার একটা বোন আছে, বড় বোন আছে, আমার বড় বোনের জন্য কিনছি। উনি আমাকে বলে ও আচ্ছা ঠিক আছে, উনি আর কিছু বললো না, বাট উনি কিন্তু জিনিসগুলো দেখছে, মানে আমি কী কী কাপড় কিনছে কাপড়গুলো দেখছে। এবং পরের দিনে আমি তখন সুযোগ বুঝে কাকুলিকে এই কাপড়গুলো দিলাম। ও যদিও নিতে চায় না, আমি ওকে জোর করে কাপড়গুলো দিলাম এবং বললাম যে তুমি যদি কাপড়গুলো নাও তাহলে আমার কাছে অনেক শান্তি লাগবে, আমি অনেক খুশি হবো, আমার ভালো লাগবে। তো আমাকে শুধুমাত্র ভালো রাখানোর জন্য ও তখন কাপড়গুলো নিল। এবং নেওয়ার পরে কাশিম কাকা তখন সিদ্ধান্ত নিল যে উনি আর পাখি ধরবে না। এই যে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে পাখি ধরতো এবং পাখির ফাঁদ পেতে পাখি ধরতো না, এটা করবে না, উনি একটা পাখির খামার দেবে। আমাকে বলতেছে আমরা ছোটো ছোটো পাখির ছানা কিনে আনবো, কিনে এনে এগুলো থেকে বাচ্চা ফুটাবো, এরপর আমরা বিভিন্ন ধরনের পাখি বিক্রি করবো, আমি পাখির খামার করব, বিভিন্ন প্রজাতির পাখির খামার করব। এটা করে উনি তখন পাখির খামার শুরু করে। এবং পাখির খামার করে উনি অনেক বড় করে একটা এরিয়া নেয়, ওখানে উপরে নেট, আশেপাশে নেট দিয়ে খুব সুন্দর করে উনি ঘর বানায়। এবং ঘর বানিয়ে ওখানে অনেকগুলো পাখির বাচ্চা আনে, এবং আমাকেও শেখানো হয় কীভাবে পাখির বাচ্চাদেরকে যত্ন করতে হয়, কীভাবে যত্নার্থী করতে হয়, যত্নার্থী করে পাখির বাচ্চাকে বড় করতে হয়। এই ধরনের মানে কৌশলগুলো আমাকে শিখিয়ে দেয়। আমি ওনার কাছ থেকে মোটামুটি প্রায় সমস্ত কৌশলগুলোই শিখে নিই। এরপরে একইভাবে তখন আমি ওনার সাথে হচ্ছে পাখি পালতে শুরু করি। আমরা একটা পাখির খামার করি অনেক বড় করে, এবং সেখানে বিভিন্ন প্রজাতির পাখিকে এনে ডিমজাত করে আমরা সেখান থেকে পাখির বাচ্চা ফোটাই। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল, অনেকগুলো দিন কাটলো। বাট এরই মাঝে কিন্তু কাকুলিকে আমি ভালোবাসি কথাটা বলতে পারিনি, ওর সাথে আমার প্রেম ভালোবাসার কোনো কিছু ফুটে ওঠে নাই। হয়তো মাঝে মাঝে রাস্তার পাশে কোনো একটা ফুল গাছ পেলে ওই ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ওর হাতে দিতাম, অথবা একদিন 2টা আচার কিনে আনতাম। এরকমভাবে হচ্ছে ওর সাথে আমার সম্পর্কটা যাচ্ছিলো। বাট কখনও আমার চোখে ভালো লাগে, আমি চোখে ভালোবাসি, এবং আমরা যে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই, এই জিনিসটা ওকে বলার কোনো সুযোগ আমি পাইলাম না। ওকে আমার এই কথাটা বলা হলো না। এইভাবে না বলতে বলতে একটা পর্যায়ে মানে পরিস্থিতি এরকম হয়ে গেল, কাকুলিও তখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে, আমিও বড় হয়ে গেছি। উনি পাখির খামারটা করে প্রায় অনেক টাকার মতো ইনকাম হয়েছে। তো ইনকাম হওয়ার পরে হঠাৎ করে একটা সময় পাখির রোগ দেখা দেয়, মানে কি একটা রোগ জানি দেখা দেয়। রোগ দেখা দেওয়ার পর উনি খুব টেনশনে পড়ে যায়, তখন অডলে পাখি মরতেছে, মানে প্রতিদিন 2টা 3টা করে পাখি মরতেছে। 2টা 3টা করে পাখি যখন মরতেছে, এক পর্যায়ে উনি তখন করলো কি, ওনার যত পাখি ছিল সব পাখিগুলোকে বিক্রি করে দিল।
মানে কাশেম কাকা। ওনার কিন্তু আর কোনো ছেলে মেয়ে ছিল না, একটাই মেয়ে ছিল, ওটার নাম ছিল কাকুলি। ওনার কোনো ছেলে নাই। পাখিগুলো সবগুলো এবার উনি বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে উনি তখন খুব মন খারাপ করতেছে যে আমার যদি একটা ছেলে থাকতো তাহলে কামাই রুজি করতো, আমাকে 2 টাকা ইনকাম করে দিত। ছোটোবেলা থেকে পাখি ধরার কাজ শিখেছি, কিন্তু এই পাখিও ধরতে পারি না। পাখি ধরতে গেলে এলাকাবাসী, সমাজবাসী আমাকে ডিস্টার্ব করে, বাধা দেয়। আমি এখন এই বয়সে কী করে খাবো, আমি কি করে খাবো, এবং আমার ভবিষ্যৎ কী হবে? আমার তো কোনো সন্তানাদি নাই, আমার ছেলে নাই, আমার একটা মেয়ে। এই মেয়েকে বিয়ে দিলে মেয়ে তার শ্বশুরবাড়িতে চলে যাবে, এবং আমি আমার বউকে নিয়ে কী খাবো, কীভাবে থাকবো? আমি ওনাকে খুবভাবে বুঝাইতাম যে ওস্তাদ, আমি তো আপনার সাথে আজকে এতগুলো বৎসর ধরে আছি, আমি তো আপনার সন্তানের মতো, আমি আপনার ছেলে, আপনাকে আমি ভরণ পোষণ দিব, আমি খাওয়াবো, আপনি এই নিয়ে চিন্তাভাবনা করেন না। কিন্তু উনি আমাকে বলতেছে যে না, আমি তোমারটা কেন নিব বা তোমারটা কেন খাবো, তুমি তো আমার বাসার কর্মচারী, তোমাকে আমি মাসে শেষে বেতন দেই। এমন করে আমার সাথে কথা বলে। বাট আমি ওনার কথায় কোনো কিছু মনে করি না, কারণ কাশেম কাকা এরকম একজন লোক ছিল যাকে সামনাসামনি যেটা বলবে তাই, কারো পিছনে কোনো কথা বলে না। সামনে যা বলবে তাই, পিছনে কারো পিছনে গিবত গাওয়া, কারো পিছনে কথাবার্তা বলা, উনি কিন্তু এই টাইপের মানুষ না। যথেষ্ট পরিমাণের ভালো মনের এবং সাচ্চা দিলওয়ালা একজন মানুষ। তো এরকম করে উনি তখন বলতেছে যে আমি কী খাবো টেনশন করে। এমন করতে করতে হঠাৎ করে ওনার মাথার মধ্যে কী যেন একটা আইডিয়া চলে আসে। ওনার মেয়েটা কিন্তু তখন অতটা বড় হয় নাই, মানে 18 বছর হয় নাই। 18 বছর না হওয়া অবস্থায় উনি তখন হঠাৎ করে একজন লোকের সাথে সিদ্ধান্ত নিয়ে বসলো যে উনি কাকুলিকে বিদেশ পাঠিয়ে দিবে। ওই সময় সৌদি আরবে মহিলা হাউস ওয়ার্কার হিসাবে, মানে বাসার কাজের মেয়ে হিসাবে পাঠিয়ে দিবে। এই বলে তিনি তখন কাকুলির পাসপোর্ট করার জন্য পাগল হয়ে গেছে এবং পাসপোর্ট করাবে। তো তখন পর্যন্ত কিন্তু কাকুলির সাথে আমার কোনো প্রেম ভালোবাসা বা এরকম কোনো কিছুই নাই। এবং ওনারে বলছে কাকুলির তো বিদেশ নিয়ে যাবেই, কোনো টাকা পয়সা লাগবে না, বরং ওনাকে উল্টা আরও টাকা দিবে। মানে কাকুলির বাবাকে, কাশেম কাকাকে টাকা দিবে, এবং মাস শেষে কাকুলি লাখ লাখ টাকা বেতন পাবে, ওনার কাছে টাকা পাঠাবে। এরকম করে ওনাকে তখন লোভ দেখানো হয়, কোন দালাল চক্রের মাধ্যমে পরে আর কি। এরকম করে তখন ওনার মেয়েকে পাসপোর্ট করার জন্য পাগল হয়ে যায়, এবং একটা সময় কাকুলিকে পাসপোর্ট করাই ফেলে। কাকুলিকে পাসপোর্ট করায়, এবং পাসপোর্ট করানোর পরে অনেক বয়স বাড়াইয়া পাসপোর্ট করায়, মানে জন্ম নিবন্ধনের পেপার বের করে পাসপোর্ট করাইয়া এবার কাকুলিকে বিদেশ পাঠিয়ে দিবে। কাকুলিকে বিদেশ পাঠানোর জন্য উনি আবার সমস্ত রকমের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কাকুলি যাওয়ার কোনো মন নাই। মানে ও বিদেশে যাবে, ওখানে গিয়ে কাজ করবে, এত বয়স তো ওর আর হয় নাই। সো এত বয়স হয় না, আর ওই নিয়ে যেতেও চায় না, ও কান্নাকাটি করে। আমার সাথে তো সম্পর্ক অতটা ভালো না, অতটা গভীর কোনো সম্পর্ক না যে নিজের দুঃখগুলো আমার কাছে ও বলবে বা আমার কাছে প্রকাশ করবে, এরকম না। নিজের কষ্ট নিজের মাঝে রাখে, কিন্তু আমাকে দেখলে খুব কান্নাকাটি করে, মন খারাপ করে, কান্নাকাটি করে। মানে কেমনভাবে যেন ওর দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে পারি যে মানসিকভাবে অনেকটা কষ্টে আছে, কিন্তু আমি বা কী করব? মানে আমার জায়গা থেকে আমি বা কী করতে পারবো? ওরকম কান্নাকাটি করে আমার খুব খারাপ লাগে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন সেখানে কেটে গেল। একটা পর্যায়ে কাকুলের ভিসা টিসা সব কিছু প্রসেস হয়ে গেল। আর এনিওয়ে যে আমি আমার কাশেম কাকাকে বারবার বলছি যে দেখেন, এই মেয়েটাকে বিদেশ পাঠাইয়েন না, বিদেশ পাঠাইলেও ভালো হবে না, এবং বিদেশ গেলেও খুব কষ্ট পাবে, ওর এভাবে বিদেশ পাঠাইয়েন না। অনেকভাবে আমি কাশেম কাকাকে বুঝাই, কিন্তু কাশেম কাকা আমার কোনো কথায় আমলে নেয় না। আমলে না নিয়ে উনি টিকে কাকুলিকে বিদেশে পাঠিয়ে দেয়। এত কম বয়সে, এত ছোট্ট বয়সে ওকে বিদেশে পাঠায়, যেটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এবং বিদেশ যাওয়ার পরে ওর সাথে কোনো যোগাযোগ হতো না, এবং কোথায় থাকতো না থাকতো তার কোনো খোঁজখবর ছিল না। ও যখন বিদেশে চলে যায়, আমার তখন মনটা একেবারে ভেঙে যায়। মানুষটাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক পছন্দ করতাম। আমার ভালোবাসার মানুষটা এইভাবে আমার কাছ থেকে হারিয়ে যাবে প্রবাসে, এটা আমি কখনো বুঝতেও পারিনি। কান্নাকাটি করি, এবং কান্নাকাটি করে আমি প্রায় মাসখানিকের মতো ওনার এখানে কাজ করি। মাসখানেক কাজ করার পর আমি তখন কাজ ছেড়ে দিই যে আমি এখানে কাজ করব না। ওই সময় আমার বড় ভাই এবং ছোটো ভাইয়া, দুইটা ভাই কিন্তু বিয়ে করে ফেলে। শুধু বাকি থাকে আমার যে বড় ভাইটা আছে, ও খালি বাকি থাকে। বড়াপু ঘরে সন্তানাদি হয়ে যায়। বড়াপু তার হাজব্যান্ডকে নিয়ে খুব ভালোভাবে বড়াপু তার জীবন কাটাইতেছে। তখন আমার জীবনটা একটু ব্যতিক্রমধর্মী হয়ে গেল। বাড়িতে এসে সবসময় কান্নাকাটি করি, কিছু ভালো লাগে না। যে মানুষটাকে এত পছন্দ করলাম, ও কেন আমাকে ছেড়ে চলে গেল? ওর চলে যাওয়াটাকে আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছিলাম না। সারাক্ষণ কান্নাকাটি করে সময় কাটাচ্ছি। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে প্রায় এখানে 7-8 মাসের মতো কেটে যায়। আমি তখন বাড়িতেই থাকি, আমাদের বাড়িতেই থাকি, আর ওদের বাড়িতে যাই না, কাকুলিদের বাড়িতে যাই না, ওই কাশেম কাকার কাছেও যাই না। উনি ওনার মেয়ে টাকা দিয়ে চলতেছে। এইভাবেই 7-8 মাস পরে হঠাৎ করে একদিন লোকমারফতে জানতে পারে যে কাকুলি নাকি দেশে চলে আসছে। এরকম একটা খবর আমি পাই যে কাকুলি দেশে আসছে, এবং এটা শুনতে পাওয়ার পর আমার ভিতর তখন এত আনন্দ লাগে। সকাল তখন প্রায় 9টা থেকে 10টার মতো বাজে। আমি মাঠে ভাইয়ের সাথে কাজ করতেছি। ওই সময় তাদের এলাকার একটা লোকের মাধ্যমে জানতে পারি যে গতকালকে রাতে কাকুলি আসছে। আমি তখন পাগলের মতো দৌড়ে ছুটে গেছি কাকুলিকে দেখার জন্য। পাগলের মতো দৌড়ে ছুটে গেছি যে আমি ওরে দেখবো। আমি ওদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে জানতে পারলাম যে কাকুলি অনেক রাতে আসছে, ও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে উঠতে পারেনি, ঘুমাচ্ছে।
তো আমি প্রায় বিকেল মানে দুপুর পর্যন্ত ওদের বাড়িতে ছিলাম, বাট ও ঘুমাচ্ছে। আমি আর ওরে দেখলাম না। আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে সন্ধ্যার দিকে মানে মাগরিবের পরে আবারও গেলাম, কিন্তু যাওয়ার পরেও কাকুলিকে তখনও দেখতে পাচ্ছি না। আমি তখন কাশেম কাকারে জিজ্ঞেস করি, কী ব্যাপার কাকা, আমি কাকুলির দেখার জন্য বারবার আসি, কিন্তু আমি তো কাকুলিকে দেখতে পাচ্ছি না, কাকুলি কোথায়? উনি আমারে বলে কাকুলি অসুস্থ, কারো সামনে আসবে না। আমি তখন বললাম, কাকা এটা কী ধরনের কথা বলেন, কাকুলি অসুস্থ, কারো সামনে আসবে না, এটা কোনো কথা? আমি কাকুলিকে দেখবো, মানে দেখার জন্য খুব যুদ্ধ করতেছে, উনি আমাকে দেখাবে না। এক পর্যায়ে উনি আমাকে বলতেছে, ঠিক আছে তুই কাকুলিকে দেখবি, ভালো কথা দেখবি, কিন্তু বিষয়টা কারো কাছে বলতে পারবি না, মানে কাউকে জানাবি না। আমি তখন বললাম, ঠিক আছে আমি কারো কাছে জানাবো না, কাউকে বলবো না, কিন্তু আমি কাকুলিকে দেখবো। এই বলে তখন আমি কাকুলিকে দেখার জন্য যাই। ভাই আমি যখন কাকুলিকে দেখতে চাই এবং এমন একটা পর্যায়ে আমি কাকুলিকে দেখি যে কাকুলির মানে মুখের এক সাইড পুড়ে গেছে, মানে মুখের একটা সাইড পুড়ে গেছে এবং ভীষণ রকমের পুড়ে, মানে হাতটা অনেকটা পুড়ে গেছে, মুখের একটা সাইড পুড়ে গেছে। মানে এত সুন্দর প্রতিভার মতো পরীর মতো একটা মেয়ে ছিল, অথচ ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল এবং আরব দেশে গিয়ে এরকম করে আগুনে পড়ে আসছে। মানে ওকে দেখার পর আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না যে আল্লাহ এর মনটা কেন হলো, এত সুন্দর, এত কিউট, এত চমৎকার একটা মেয়ে প্রবাসে কেন গেল এবং যাওয়ার পরে কেন আজকে সে কয়লার মতো অঙ্গার হয়ে দেশে ফিরে আসলো। খুব কান্নাকাটি করি এবং আমার অনেক মন খারাপ হয়। রাতের বেলায় আমি তখন বাড়িতে আসি, বাড়িতে এসে সারাটা রাত আমি ঘুমাইতে পারি না, সারাটা রাত ঘুমাইতে পারি না। সকালবেলা আমি আবার ওই বাড়িতে যাই, ওরে আমি দেখবো, আবার ওই বাড়িতে যাই। গেলে পরে আমি ওর সাথে সারাক্ষণ ধরে বসে থাকি ওর সাথে। তো ওর সাথে বসে থেকে কেন ওর লাইফটা এরকম হলো, কেন একটা সাইড পুড়ে গেল, এমন করে ওর সাথে আমার একটু কথা বলার সুযোগ হয়। সুযোগ হলে পরে আমি তখন জিজ্ঞেস করি যে কাকুলি এই অবস্থাটা কেন হইলো বা তোমার এরকম হওয়ার কারণটা কি? ও তখন বললো, সৌদি আরবের বাসায় থাকতো ওই সৌদির মহিলা নাকি খুব খারাপ ছিল এবং ওকে 24 ঘন্টা মিলে কাজ করাইতো। তো প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করে যখন ঘুমাইতে গেছে, সকালবেলা নাকি ওই মহিলা ওর গায়ে গরম পানি ঢেলে দেয় এবং টাটকা গরম পানি দিয়ে দেয় এবং গরম পানির সোডে ওর একটা সাইড পুরোপুরিভাবে পুড়ে যায়, মানে ওই গরম পানিতে ওর মুখটা পুড়ে যায়। মানে আগুনের মতো গরম পানি নাকি দিয়ে দেয়, হিটার থেকে বের করে নাকি এমনি বের করে। তো সেখান থেকেও তখন মামলা টামলা করে ওই মানে কিছু টাকাও দেয়, আরও বিক্রি অনেক টাকাও দেয় ওরে, ওই টাকাগুলো নিয়ে দেন তখন দেশে চলে আসে। তো আমি তখন ওর সাথে থাকতেছি, যে মেয়েটা এত সুন্দর ছিল, পরীর মতো চেহারা, অ্যান্ড এই মেয়েটার এখন মানে 24টা ঘন্টায় কাটে একটা ঘরের মধ্যে কান্নাকাটি করে এবং কারোর সামনে যদিও বের হয় ওড়না দিয়ে শরীরের অর্ধেক পেঁচিয়ে তারপরে বের হয়, কারণ মুখমণ্ডলের এক অংশ পরিপূর্ণভাবে পোড়া ছিল, সম্পূর্ণ রকমের পোড়া। এই জন্য কারোর সামনে সচরাচর মুখ দেখায় না, মুখ আড়াল করে রাখে, ঢেকে রাখে, হাত ডেকে রাখে, এমন করেও তখন চলাফেরা করতো। বাট আমার তখন খুব খারাপ লাগতো। এক পর্যায়ে আমি ওর সাথে ওর মনটাকে ভালো রাখার জন্য, মনটাকে ভালো করার জন্য মাঠে ঘাটে এখানে ওইখানে আমি ওকে নিয়ে যাইতাম, বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম যাতে ওর মনটা ভালো থাকে। এদিকে ওইদিকে ঘুরতে নিয়ে যেতাম, এটা ওইটা কিনে দিতাম, খাওয়াইতাম, মানে প্রচণ্ড রকমের ওর সাথে আমি সময় কাটাইতাম যাতে ওর ভিতরে এই কষ্টটা কাজ না করে যে বিদেশ থেকে আসছে, ওর একটা অংশ পুড়ে গেছে, কেউ ওর সাথে কথা বলে না, এরকম করে যাতে না হয়। এমন করে চলাফেরা করতে করতে দুজনের মাঝে এক ধরনের একটা অন্যরকম সম্পর্কের সৃষ্টি হয়। আমি জানি না আদৌ সেই সম্পর্ক ভালোবাসা নাকি অন্য কিছু। আমার ওরে খুব ভালো লাগে এবং তারও আমারে খুব ভালো লাগে। এমন করে সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কাকুলিকে বিয়ে করব এবং বিয়ে করে আমি কাকুলিকে আমার ঘরের বউ বানাবো। তাই চিন্তা করতেছি যে বিয়ে যে করবো, আমি তো আসলে ওরকমভাবে তখন তেমন কিছুই করি না, আমার কোনো কাজ কাম নাই। তা ওনারা আমার কাছে কাকুলিকে কেন বিয়ে দিবে, আর বিয়ে যদিও দেয় আমি কাকুলিকে খাওয়াবো কি, আমি তো কোনো কাজ করি না। তো যেহেতু নিজে কোনো কাজ করি না, কাকুলিরে কেমনে খাওয়াবো, ওই টেনশনটা তখন আমার মাথার মধ্যে ঢুকে যায়। একটা পর্যায়ে আমি তখন কাশেম কাকার সাথে কথা বলি কাকা আমি তো বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু বিয়ে যে করবো বউরে কি খাওয়াবো, আমি তো কোনো কাজ কাম কিছু করি না, আমি তো আপনার সাথে এতদিন পর্যন্ত পাখি ধরতাম, একটা পর্যায়ে পাখি ধরা বন্ধ হলো, বাড়িতে গেলাম, ভাইদের জমিতে কাজ করছি, মাঠে ঘাটে কাজ করছি, বাট আমার তো আসলে নিজের বলতে কিছুই নেই, সবই তো আমার ভাইদের। সো আপনি আমাকে যদি কিছু একটা করে দিতেন, আমি একটা মানে কাজ কামের ধরতাম। ওই তখন আমাকে বলে, এতটাই ভালোবাসতো আমাকে, মানে নিজের সন্তানের চেয়ে আরও বেশি। আবার আমাকে বলে যে কাকুলির কাছে কিছু টাকা আছে, ও সৌদি থেকে আসার সময় ওর মালিক ওরে কিছু টাকা দিয়ে দিছে, তুই যদি কোনো ব্যবসা বাণিজ্য করিস তাহলে কাকুলির কাছ থেকে এই টাকাটা নিয়ে যা, আমি কাকুলিকে বলে দিব, নিয়ে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করে আবার কাকুলির টাকাটা কাকুলিকে দিয়ে দিস, কারণ ওর তো একটা মানে শরীরের একটা অংশ পুড়ে গেছে, ওকে তো বিয়ে দিতে হবে, এখন টাকা ছাড়া তোর আর কেউ বিয়ে করবে, তুই ওরে টাকাটা দিয়ে দিস। আমি তখন বললাম যে হ্যাঁ কাকা, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা রাখবো না। এবার কাকুলি তো মানে আমি বললেও আমাকে দিত, বাট আমি তো আর ওকে বলি নাই। পরে ওর বাবা ওকে বলছে, বলার পরে তখন কী করলো, উনি টাকা দিল, মানে কাকুলি আমার কিছু টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি তখন কী করলাম, ওই টাকাগুলো এনে ব্যবসা করব। তো
ব্যবসাটা যদি আমাদের এলাকাতে করি তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ আমাদের এলাকাতে দোকানপাট খুব কম। মানে ওই এলাকাতে, কাকুলিদের এলাকাতে দোকানপাট অনেক বেশি, ব্যবসা বাণিজ্য ভালো হবে না। দেন আমি তখন আমার এলাকায় এসে একটা দোকান খুললাম। তো আমার এলাকায় এসে দোকান খুলছি, দোকান খোলার পরে একটা মুদির দোকান খুলছি, বিভিন্ন ধরনের মুদির মাল। তো তখন আমার তিনো ভাই বিয়ে করছে। তিনো ভাই তখন আমাদের বাড়িতেই থাকতো। মানে তিনো ভাই বিয়ে করছে, 3 ভাই 3টা পরিবার, ভাবি, মা, বাবা, মানে সবাই আমার মুদির দোকান থেকে মাল নিত। মানে আমি দোকান খুলছি, আমার দোকান থেকে এসে মাল নিত, কোনো টাকা কিন্তু দিত না। ভাবিও বলে পরে টাকা দিব, ভাইও বলে পরে টাকা দিব, এই সবাই পরে টাকা দিবে বলে বলে আমি দেখতাম যে আমি যে কয়টা মাস দোকান চালাইছি, এই কয়টা মাস আমাদের পরিবারের সব কিছু আমার দোকান থেকে নিয়ে যাইতো। কারো কাছে টাকা চাইতে একবারে বেশি 2বার টাকা চাইলে রাগ করতো যে পরিবারের মানুষের কাছে কি টাকা চাওয়া লাগে নাকি, মানে ঘরের জন্যই তো আনতেছি। কিন্তু আমার তো এই ঘরে কেউ নেই, আমার ভাই 3টা আছে, 3টা ভাইয়ের বউ খাচ্ছে, আমার মা খাচ্ছে, বাবা খাচ্ছে, তো আমার তো কোনো বউ নেই, তাহলে কেন আমি পরিবারে দিব? এই প্রশ্নটা তখন আমার মনে জাগে। এক পর্যায়ে আমি যখন এরকম রাগারাগি হচ্ছিল, আমি একটা পর্যায়ে দোকানটাকে বিক্রি করে দিলাম। কিন্তু যেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম, কারণ দোকান যে বিক্রি করতে যাব, মানে আমার কাছে তো আর অত টাকা নাই, মানে অর্ধেকের চেয়েও বেশি পুঁজি কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে মানুষ খেয়ে ফেলছে। অল্প কিছু টাকায় তখন দোকানটা বিক্রি করে কিছু টাকা থাকে, ওই টাকাটা নিয়ে এবার আমি কাশেম কাকার কাছে যাই, গিয়া বলে, কাকা আমি তো ভুল একটা করে ফেলছি, এখন আপনি তো আমার অভিভাবক, আপনি আমার গার্ডিয়ান, আমি আপনাকে কী বলবো? তার টাকা তো আমি আপনার কাছে এত টাকা নিছি, তার 3 ভাগের 2 ভাগে নষ্ট করে ফেলছি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মার খেয়েছি, 1 ভাগের মতো টাকা আছে, ওই 1 ভাগ টাকা আপনি নিয়ে যান এবং নিয়ে গিয়ে আপনি আমার মাফ করেন। উনি তখন আমার বলে, রে বাবা, টাকাটা তো আমার না, টাকাটা আমার মেয়ের, আমার মেয়ে খুব কষ্ট করে বিদেশ থেকে টাকাটা নিয়ে আসছে, এখন তুমি পুরোটা টাকা দেওয়ারও দরকার নাই, তুমি আমার মেয়েকে একটা বিয়ের ব্যবস্থা করো। এ কথা কাশিম কাকা বলতেছে। যেন আমার এটা বললাম, আমি বললাম যে কাকা, কাকুলি তো দেখতে অনেক সুন্দর, মানে ওকে বিয়ে দিতে টাকা লাগবে কেন? পরে উনি আমার হাসতে হাসতে বলে, তুই বিয়ে করবি ওরা টাকা ছাড়া? আমি বললাম, হ্যাঁ করবো। মানে এরকমভাবে, এটা কিন্তু যে ওইরকমভাবে কোনো অনুষ্ঠান মানে জানিয়ে শুনিয়ে এটা বা মানে সিরিয়াসলির মধ্যে কিন্তু না, জাস্ট দুষ্টামির মধ্যে উনি আমার বলছে, তুই রে বিয়ে করবি টাকা ছাড়া? আমি বললাম করবো। উনি বলে, হ্যাঁ তাহলে কর। আমি বললাম কবে? উনি বলে, কবে করবি বল। আমি বললাম ঠিক আছে, আমি আমার আব্বা মাকে কথা বলে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। এইটুকুর মধ্যে কিন্তু ওনার সাথে আমার কথা শেষ। আমি কিন্তু ওনার টাকাটাও ফিরিয়ে দিলাম না। আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে এসে বিষয়টা প্রথমে আমার বাবাকে জানাইলাম। আমার বাবা তো ওই সময় মোটামুটি অনেক টাকার মালিক হয়ে গেছে, যেহেতু আমার দুলাভাইয়ের অনেক ব্যবসা বাণিজ্য আছে, বাবা সব ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করতেছে, ভাইরা দেখতেছে, সবার কাছে তখন ভরপুর টাকা। তেন আমি আমার বাবারে বললাম যে বাবা, এই ঘটনা, মেয়েটার আমার পছন্দ হয়েছে, আমি তার বিয়ে করব। আমার বাবা তো শুই নিয়ে প্রথমে হাসে যে এটা কী বলতেছিস, এই মেয়ের দিকে তো ভালো কোনো মানুষ ছিল, মানে ভালো কোনো ছেলে তাকাবেই না, ওর মুখের একটা অংশ পুড়ে গেছে, এই অংশটা পুরো পোড়া, এরকম পোড়া মেয়েটাকে কে বিয়ে করবে? আর তুই কেন ওরে বিয়ে করবি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর দেখে শুনে অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করাবো, তুই আমাদের পরিবারের সবার ছোট ছেলে, মানে সবার ছোট, তোরা আমরা দেখে শুনে একটা ভালো বিয়ে করাবো। আমি বললাম যে না বাবা, আমি যদি বিয়ে করতে হয় তবে আমি কাকুলিকে বিয়ে করবো, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবো না। এটা শোনার পর আব্বা তখন আমার উপরে খুব খেপে যায়, মানে প্রচণ্ড রকমের রেগে যায় যে তুই এই ধরনের কথা কেন বলতেছিস, কেন তুই এই টাইপের কথাবার্তা বলতেছিস, এবং এটা তো ঠিক না, আমরা তো তোর কাছে কাকুলিকে বিয়ে দিব না, বা তুই ওদের ওই মানে এসিড মারা মেয়েকে তুই বিয়ে করবি কেন? যাই হোক, একটা পর্যায়ে পরিবার রাজি হচ্ছে না, আব্বা আম্মা এটাতে কেউ সাপোর্ট দিচ্ছে না, ভাইয়েরাও সাপোর্ট দিচ্ছে না, ভাবিরা তো নাই। পরে আমি কাকুলির বাবারে বললাম যে কাকা, আমি তো আপনার সাথে ছোটোবেলা থেকে আছি এবং আমি আপনার কাছে আপনার ছেলের মতো, আমার পরিবার যেহেতু রাজি হচ্ছে না, আপনি আমার কাছে কাকুলির বিয়ে দেন, আমি কাকুলিকে বিয়ে করার পরে আমি কাকুলিকে নিয়ে আমি আপনাদের বাড়িতে থাকবো, মানে আপনাদের ঘরে থাকবো, আমি কাকুলির সাথেই থাকবো। উনি আমার তখন বলতেছে যে এটা কোনো কথা হইল, তোমার পরিবার না মানলে কী করব? তোমার পরিবার যদি না মানে ওখানে তোমার বিয়ে করার দরকার নেই, আমরা কাকুলিকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। দেখে শুনে আমি বললাম যে ওরা কে বিয়ে করবে? বলে বিয়ে করবে, প্রয়োজন আমি বিটা মাটি, আমার যে জায়গায় সম্পত্তি আছে, আমার ঘর বিটা আছে, আমি আমার ঘর বিটা বিক্রি করবো, করে ওই ছেলেকে টাকা দিব, টাকা দিলে তো বিয়ে করবে। আমি তখন কোনোভাবেই কাকে রাজি করাতে পারি না, ওনার কথাই একটা, যেহেতু আমার বাপ্পা রাজি নেই, উনি ওই কাকুলির আমার কাছে বিয়ে দেবে না। সেই সময় কিন্তু আমি কাকুলিকে অনেক ভালোবাসি এবং কাকুলি আমাকে অনেক ভালোবাসে, আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি, একজন আরেকজনকে ছাড়া যেন নিঃশ্বাস ফেলতে পারি না ওই সময়। তো ও হয়তো দেখতে অসুন্দর হতে পারে বা মুখের একটা অংশ পোড়া হতে পারে, কিন্তু ওর আত্মাটাকে আমি ভালোবেসে ফেলছি, ওর আত্মাকে আমি এত পরিমাণের ভালোবাসি যে আমি ওকে ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না, ও পুরোপুরি আমার দেহের অক্সিজেন হয়ে গেছে। কিন্তু আমার পরিবারের কথা একটা, কাকুলিকে আমার কাছে বিয়ে দেবে না, মানে কাকুলিকে আমাকে বিয়ে করাবে না, এবং কাকুলি পরিবারের কথা যে কাকুলিকে আমাকে দিবে না।
পরে দেখলাম যে দুটো পরিবারে খুব নেগেটিভিটি হয়ে যাচ্ছে এবং কাকুলির বাবাও কাকুলিকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে। কোথায় মেয়েকে বিয়ে দেওয়া যায়, কোন জায়গায় বিয়ে দিবে, এই জন্য উনি ছেলে খুঁজতেছে। যখন এরকমটা করতেছে এর ভিতরে আমি তখন বাধ্য হয়ে কাকুলিরে বললাম যে কাকুলি চল আমরা পালায়া যাই। ও আমাকে বলে আমরা পালায়া কোথায় যাব? আমাদের এদিকেই মানে আমাদের এলাকা থেকে মোটামুটি অনেক দূরে একটা চর আছে, ওই চরে ঘর বাঁধা যায়। মানে কিছু টাকা দিলে চরের যারা মালিক আছে ওদেরকে ধরো ইজারা বাবদ কয়টা টাকা দিলে 1 বছরের জন্য এখানে ঘর বানায় থাকা যায়। আমার টার্গেট, আমি কি আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় যাবো না, কারো কাছে যাবো না, আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে আমি কাকুলির নিয়ে ওইখানে চলে যাব, ওই চরে যাবো এবং চরে গিয়ে ঘর বাইতে আমি ওইখানে কাকুলির নিয়ে থাকবো। তো যেমন কথা তেমন কাজ, আমি তখন কাকুলির নিয়ে চলে গেলাম, মানে পালাইয়া গেলাম। এক রাতের অন্ধকারে পালাই গেছি, পালাইয়া ওই চরে চলে গেছি। চরে যাওয়ার পরে চরের ইজারা দিলাম, দেওয়ার পর তখন আমাকে ঘর বানানোর অনুমতি দিল। কিছু টাকা আমার কাছে ছিল, কয়েকজন লোক রেখে, ওইখানেই লোক থাকে ঘর বানানোর জন্য, তাদেরকে দিয়ে তখন একটা ঘর বানাইলাম। ঘর বানাইয়া ওই চরের মধ্যে আমি তখন কাকুলির নিয়ে একটা ঘর বাঁধলাম। তো থাকতেছি ওইখানে, আর পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো মোবাইল ফোন টোনা নেই, কোনো মোবাইলও নেই, কোনো যোগাযোগও নেই, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ওইখানে আমি কাকুলির নিয়ে থাকতেছি। কিন্তু আমি যখন নিয়ে থাকতেছি, কিন্তু আমার কাছে তো ধরেন ওইরকমভাবে টাকা পয়সা নাই, বা যেরকম টাকা পয়সা আছে ওইরকম টাকাটা আস্তে আস্তে খরচ হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে মোটামুটি প্রায় সব টাকায় খরচ হয়ে গেছে, হাতে কোনো রকমের টাকা পয়সা নাই। যখন হাতে কোনো টাকা পয়সা নেই, চলতে পারি না, মানে চলাটাই বন্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারি না। পরে কাকুলিরে বললাম যে কাকুলি কী করা যায়? তেন কাকুলি বললাম আমার কাছে লাস্ট কয়টা টাকা আছে, দেখো তুমি ওই টাকাগুলো দিয়ে কিছু করতে পারো কি না। তো আমাকে শেষে ও কিছু টাকা দেয়, দিলে পরে আমি তখন চিন্তা করলাম যে আমি তো ব্যবসা বাণিজ্য করতে গিয়েও মাইর খেলাম, ব্যবসা করতে গিয়ে মাইর খেলাম, এবং আমি যে ব্যবসাটা মানে যেই কাজটা আমি জানি, হাতে কলমে যেই কাজটা আমি জানি, সেটা হচ্ছে পাখি ধরা। আমি তখন বাধ্য হয়ে তখন চিন্তা করলাম যে আমি আবারও পাখি ধরবো, আমি আবারও পাখি ধরবো এবং পাখি ধরে আমি পাখি বিক্রি করব। পাখি বিক্রি করলে অনেক বেশি টাকা পাওয়া যায়, আমি পাখি বিক্রি করব। এইটা বলে আমি তখন কী করলাম, কাকুলির টাকা দিয়ে নতুন করে আবার জাল কিনলাম। কাকুলি আমাকে যে টাকা দিল ওই টাকা দিয়ে আমি জাল কিনলাম। জাল কিনে দেন আমি ওই চরের আশেপাশের জায়গাগুলোর মধ্যে পাখি ধরতে শুরু করলাম। পাখি ধরতেছি এবং পাখি ধরতেছি, পাখি আনতেছি, পাখি বিক্রি করতেছি। মোটামুটি অনেক ভালো ইনকামটা আমার খুব ভালো হচ্ছে, খুব ভালো একটা ইনকাম হচ্ছে। এরকম করে রাতের বেলায় গেলে ডাহুক পাওয়া যায়, বক পাখি পাওয়া যায় বেশি, আর দিনের বেলায় গেলে অন্য প্রজাতির পাখি পাওয়া যায়। মানে সব রকম পাখি আমি ধরতাম, ধরে আমি তখন পাখি বিক্রি করতাম এবং ওই পাখি বিক্রি করে অনেক টাকা উপার্জন করতাম। এমন করতে করতে একদিন রাতে পাখি ধরে আসতেছি, মানে পাখি ধরে রাত্রে বলতে মাগরিবের একটু পরে আর কি, আমাদের এলাকা থেকে মানে যেখানে আমি থাকতাম ওই চরে, ওই চর থেকে অনেক দূরে ওইখানে আমি তখন পাখি ধরছি। এবং পাখি ধরার পরে আসতেছি রাত্রের বেলায়। তো আসার পরে মানে আমি আসলে পাখির নামটা মানে বুঝতে পারতেছি না যেটা কী ধরনের পাখি, বাট একটা পাখিকে আমি দেখতে পাই কিছু ভয়ঙ্কর আকারের, পাখিটা বসে আছে মানে পাশে, এবং গায়ে অনেক মাংস, মানে অনেক মাংস বোঝা যায়। তো কোন পাখি এটা তো আর জানার দরকার নাই, আমি যদি পাখিটাকে ধরতে পারলে আমি পাখিটাকে নিয়ে জবাই দিয়া আমি পাখিটার মাংস বিক্রি করতে পারবো, বা ঝুলে ফেললে তো ছিঁড়ে ফেললে তার এটা কোন পাখি বোঝা যাবে না। এই পরিকল্পনা করলাম। এই পরিকল্পনা করার পর আমি তখন পাখিটার উপরে জাল ছুঁড়ে মারলাম। এটা কিন্তু পাশে বসেছিল, জঙ্গলের মধ্যে পাশে বসেছিল, জাল ছুঁড়ে মারলাম। জালটা ছুঁড়ে মারার মোড়ে আমি তখন পাখিটাকে দৌড়ে দিলাম, একদম মোটা গাটা, মানে পাখির নামটা আমি জানি না যেটা ওই সময় কী পাখি হবে, মোটা গাটা একদম অদ্ভুত ধরনের একটা পাখি। ওইটার আমি তখন রাতের বেলায় নিয়ে আসার পরে বাড়িতে আসছি প্রায় 9টা থেকে 10টা বাজে ওই সময়। আর এই সময় কিন্তু কাকুলি কিন্তু প্রেগনেন্ট ছিল, মানে ওর পেটে বাচ্চা ছিল, বেবি ছিল। পাখিটাকে নিয়ে এসে আমি তখন পাখিটারে জবাই দিলাম না, কারণ জবাই দিলে তো এখন আর মাংসটা নষ্ট হয়ে যাবে। আমি সকালবেলায় জবাই দিব, জবাই দিয়ে সকালে বিক্রি করতে নিয়ে যাব, কারণ এটা কোন পাখি এটা তো আর কেউ জানে না, এটাকে বিক্রি করাটা খুব কঠিন হয়ে যাবে। আমি তখন কী করলাম, পাখিটাকে একটা খাঁচার ভিতরে রাখা, মানে আপনার যে ডুলা হয় এরকম ডুলার মধ্যে রেখে উপর দিয়ে ঢাকনা দিয়ে রাখছি, এবং ওই ঢাকনার উপর একটা ইট দিয়ে রাখছি, বড় আকারের একটা ইট, যাতে পাখিটা ঠোকর দিলেও বেরোতে না পারে। এইভাবে রাখার পরে রাতের বেলায় আমি মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কাকুলির সাথে ঘুমাইতে গেলাম, এবং ঘুমাইতে যখন আমি গেছি তখন থেকে কাকুলি পেট ব্যথা বলে কাঁদতেছে। তো বাবু পেটে আসছে, কয়েক মাস হয়েছে, এখনও বাবু হওয়ার অনেক টাইম আছে, কিন্তু পেট ব্যথা বলে খুব চিল্লাইতেছে। তো এরকম চিল্লি কেন করতেছে, আমি জিজ্ঞেস করি কী হয়েছে, তুমি চিল্লাচ্ছ কেন? ও বলে পেট ব্যথা করতেছে, আমার পেটে নাড়ি বুড়ি সব ফেটে যাচ্ছে, এমন করে চিল্লাচিল্লি করতেছে। পরে পাশের ঘরে, মানে আমাদের তো আসলে একটা বস্তি বাড়ির মতোই ছিল, তো আশেপাশের ঘরের যে মহিলাগুলো ছিল তাদেরকে ডাক দিলাম। সবাই না তেল পরা, পানি পরা, তেল গরম করে মাথা দিচ্ছে, বাট ওর ব্যথা কোনোভাবে ভালো হচ্ছে না। যাই হোক, এরকম করতে করতে ফজরা আজান দিচ্ছে, এবং ফজরা আজানের পরে মোটামুটি ব্যথাটা একটু ভালো হয়েছে। তো আমি তো ধরেন সারাটা রাতে আর ঘুমাই নাই, সারাটা রাতে আমি কাকুলির পাশেই ছিলাম, ওর সেবা যত্ন করছি, ওর ওষুধ বড়ি থেকে শুরু করে ওর যা লাগে জিনিসগুলো ওকে দিতেছি।
তো এখন তো মনে করেন আমার চোখে একটু ঘুম আসছে, একটু ঘুম ঘুম ভাব আসছে, আমি ঘুমাবো সকালবেলা। ফজরের পর আমি তখন ঘুমাই গেছি। আমার প্রায় 9টার দিকে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে কাকলি আমার পাশে শুয়ে আছে তখন পর্যন্ত। এবার আমি ওইটা হঠাৎ করে মনে হয় কালকে একটা পাখি আনলাম, আমার পাখিটা কই, পাখিটা জানলাম পাখিটা কই। এখন হঠাৎ করে আমি তখন পাখিটাকে দেখার জন্য গেলাম, যে রুমের মধ্যে রাখলাম ওই রুমে। যাওয়ার পর আমি দেখলাম যে পাখিটার উপরে আমি যে ঢাকনাটা রেখেছিলাম ওই ঢাকনাটা ঘরের একটা কোণার মধ্যে পড়ে আছে, এবং যে ইটটা যে ইটটা আমার পাখির উপরে আমি দিছিলাম ওই ঢাকনাটার উপরে, ওই ইটটাও ঘরের একটা কোণার মধ্যে পড়ে আছে। মনে হয় যেন কেউ একজন পাখির ওই ইটটাকে এবং ওই পাখির ওই ইয়েটাকে ঘরের কোণায় নিয়ে রেখে পাখিটাকে ছেড়ে দিছে। তো এটা যেহেতু বেতে বানানো ঘর, অনেক ফাঁকা আছে, কোনো ফাঁকা জায়গা দিয়ে পাখি চলে যেতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে আমার ঘরের মধ্যে তো ঢুকার কোনো সুযোগ নেই। কেউ যদি বেড়া ভাঙিয়ে ঘরের ভিতরে ঢুকে তাহলে তো দাগ থাকবে, যে এই দিক দিয়ে বেড়া ভাঙিয়ে ভিতরে ঢুকছে, এখানে একটা দাগ থাকবে। কেউ তো কখনো বেড়া ভাঙিয়েও ঘরের মধ্যে ঢুকে নাই, চারপাশের বেড়াও তখন খুব শক্ত। তাহলে ঢুকলো কিভাবে? আমার পাখি ছাড়লো কে? এবং কাকলি তো আমার সাথে শুয়ে আছে। আমি ওখান থেকে গিয়ে কাকলিরে ডাক দিলাম যে কাকলি উঠো উঠো, তখন উঠছে। আমি বললাম চাচা তুমি কি রাতের বেলায় ঘুম থেকে উঠে পাখি ছেড়ে দিছিলা? ও আমাকে বলে কি বলে সব পাগলের মতো কথা, আমি তো তোমার সাথেই শুয়েছিলাম, আমি রাতে আবার কখন উঠলাম? তাই আমি বললাম তুমি যদি না উঠো তাহলে আমার পাখিটা ছেড়ে দিল কে? বুঝলাম না, ঘরের দরজাও ভিতর থেকে লাগানো। যাই হোক কোনো কিছু বললাম, আমি বের হয়ে পাখিটারে খুঁজতেছি, খুঁজতেছি নাই 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 পাখিটারে খুঁজে বাড়িতে আসার পরে ঘরে আসার পরে এই কাকলি আবার চিৎকার, তখন ওর ব্লাড যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। সে জায়গা থেকে আমি তাড়াতাড়ি করে ওরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওইখানকার ডাক্তার ছিল ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে ওখানকার ডাক্তার বলতেছে কাকুলির পেটে যে বাবুটা ছিল বাবুটা নষ্ট হয়ে গেছে, বেবিটা নষ্ট হয়ে গেছে, এবং বেবিটা নষ্ট হয়ে বেবিটার ব্লাডগুলা পেট থেকে বেরোচ্ছে। তখন এত কষ্ট লাগতেছিল যে বাবুটা মারা গেল। আমার তো অনেক স্বপ্ন ছিল আমার বেবিটা বড় হবে, বেবিটা দুনিয়াতে আসবে, আসলে আমি বাচ্চা নিয়ে আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমার বাবা মা তো আর আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু বাচ্চাটা মারা গেল, তখন খুব কষ্ট পাইয়া আমি তখন কাকুলির নিয়ে হসপিটাল থেকে পুনরায় আবার বাড়িতে আসলাম। আসার পরে সন্ধ্যার দিকে মাগরিব আজান দিছে, মাগরিব আজানের পরে আমি বেরোইছিলাম কি একটা কারণে জানি ঘর থেকে বেরোয়ার পরে ওই সময় আমি পাখিটাকে একটা বট গাছের ঢালের মধ্যে বসে থাকতে দেখি। চরে যে বট গাছগুলো থাকে না, অনেক বড় বড় না, ছোট আকারের বট গাছ, ওই বট গাছের ঢালের মধ্যে পাখিটা বসে আছে এবং চোখগুলো একেবারে রক্তবর্ণের মতো এটা বসে আছে। তাহলে এটা বসে থেকে দেখতে আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, পাখি এখানে কেন, পাখিটা এই জায়গায় কেন? আমি ওরে ডাকতেছি বা ঢিল মারতেছি কিন্তু কোনোভাবে ও নিচে নামতেছে না, আমার দিকে একেবারে ভয়ঙ্কর চোখ করে তাকিয়ে আছে। তার কারণটা কি আমি বুঝতেছি না। এরপরে যাই হোক আমি ওখান থেকে চলে আসে রাতে কাকুলির সাথে ঘুমাইলাম। এরপরে সকালবেলা আমি তখন পাখি ধরতে গেলাম। সকালবেলা ভোরে পাখি ধরতে বেরিয়ে গেছি, পাখিটাকে ধরে আমি 2টার দিকে বাড়িতে আসছি। 2টার দিকে বাড়িতে আসার পর দেখতেছি বাড়ির মধ্যে ঢুকবো এমন সময় দেখতেছি কাকুলি কী করছে, ওই যে পাখিটা আমি ধরে আসছি ওই পাখিটাকে খাবার দিতে আসে এবং পাখিটা খাবার খাচ্ছে। কাকুলি খাবার দিচ্ছে এবং কাকুলির কাছ থেকে এই পাখিটা খাবার খাচ্ছে। এটা দেখার পর তুমি অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, পাখিটা কীভাবে গাছ থেকে নামলো? এবং আমি আসার পরে পাখিটা তখন একটা উড়াল দিয়ে আবার ঢালে গিয়ে বসে আছে, ডালের মধ্যে গিয়ে একদম লুকিয়ে বসে থাকে, মানুষের মতো অনেক বুদ্ধি পাখিটার। আমি তখন কাকুলির জিজ্ঞেস করলাম যে কাকুলি বিষয়টা কি, ব্যাপারটা কি, আমি তো বুঝলাম না। আর আমি বাড়িতে ঢোকার পর পাখিটা উড়াল দিয়ে চলে গেল। ও বলে এটা আমার মেয়ে, আমার যে মেয়েটা মারা গেছে, আমার মেয়েটা ওর পেটে কিন্তু আমি আলটা করেছিলাম, ডাক্তার বলছিল যে আমার একটা মেয়ে আসবে দুনিয়াতে। তো ও বলে এটা আমার মেয়ে, যে মেয়েটা মারা গেছে এটা আমার এই মেয়ে, ও বলতেছে। তাই আমি বললাম যেহেতু বাবু মারা গেছে, পেটের বাচ্চা মারা গেলে মায়েরা কিন্তু একটু উল্টাপাল্টা পকে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি মনে করলাম ওর বাচ্চা যেহেতু মারা গেছে ও উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, ওই সব কথাবার্তা ধরাটা ঠিক হবে না, আমি ওর সব কথাবার্তা ধরলাম না। এমনভাবে তখন পড়ে আসি। এরকম করতে করতে এবার দেখলাম যে 1 দিন 2 দিন 3 দিন দিনগুলো পাস হইতেছে। আমি যখনই পাখি ধরতে যাই আমি পাখি নিয়ে আসি এবং পাখি আনার পরেই দেখি যে এই কাহিনী, ওর সাথে এই পাখিটা বসে থাকে এবং ও রান্না করতে গেলে ওর পিছনে বসে থাকে, ওর খাবার দিলে খায়, কিন্তু আমাকে দেখলে উড়াল দিয়ে গাছে উঠে যায়। মনে হলো যেন পাখিটা ওর পোষা প্রাণী হয়ে গেছে। ওর পোষা এরকমও হয় যে রাতের বেলা ও যখন লেফটিনে যাবে বাথরুমে যাবে তখন পর্যন্ত ওই পাখিটার নিচ থেকে নেমে এসে ওরা পাহারা দেয়। একেবারে মনে করেন শিকারি কুকুর যেরকম না তার মনিমকে পাহারা দেয়, একইভাবে ওই পাখিটা তখন কাকুলিকে পাহারা দিচ্ছে। আমি অনেক পাখি ধরি, অনেক পাখি বিক্রি করি, বাট ওই পাখিটার যে নাম কি আমি সেটাই বলতে পারি না। আমি কিন্তু সব ধরনের পাখি দেখলে পাখির নাম বলে ফেলে পাখিকে চিনে যাই, কিন্তু এই পাখিটার আমি চিনতে পারতেছি না। যতবারই ধরেন পাখিটাকে দেখি ওর সাথে আছে, আবার আমি দেখি যে নাই, আমরা এই দেখি আছে এই দেখি নাই, এই দিকে এখানে ওই দিকে এখানে, এক এক সময়
আমি পাখিটাকে এক এক জায়গায় দেখতে পাই, এক জায়গায় আমি পাখিটাকে ক্লিয়ারলি স্পষ্টলি দেখতে পাই না। তখন নিজের মনের ভিতরে খুব মানে খারাপ লাগা কাজ করতেছে যে কী ব্যাপার, মানে পাখিটা এরকম করে ওর সাথে থাকতেছে, আমাকে দেখলে চলে যাচ্ছে। ওরে আমি বারবার বলেছি, আবার পাখি সম্বন্ধে কোনো কিছু বললে কিন্তু সহ্য করতে পারে না। যখন আমি বলি যে এই পাখি এটা করে, পাখি ওইটা, আমি খুব গালাগালি করে, যেই তুমি পাখি সম্বন্ধে উল্টাপাল্টা কথা কেন বলো, এবং পাখি তোমার কী ক্ষতি করছে, এই করে অনেক কথাবার্তা বলে। তো এখন আশেপাশের কিছু মহিলা থাকে, আমি ওদেরকেও বলি যে একটা পাখি এরকম মাঝে মাঝে গাছ থেকে নেমে আমার বউর সাথে বসে, এবং এই পাখিটা মূলত কোত্থেকে আসে বা কী, আর কই থাকে। অনেকেই বলে আমরা তো কোনোদিনও দেখি না। সবাই বলে যে তোমার বউয়ের সাথে কোনো পাখি এসে তোমার বউয়ের সাথে বসে গল্প করে, এমন করে করে বলে যে পাখি গল্প করে দুষ্টমি করে বলে। তা এরকম তো আমরা কখনো দেখি নাই, তারা নাকি কেউই দেখে না। তাহলে এই পাখির নামে আমার বউর সাথে থাকে, আমি অনেক সময় দেখি, তাহলে অনেকে দেখে নেয়। এবং একদিন যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভয় আমি পাইছি, আমাদের ঘরের দরজা জানালা সব কিছুতে লাগানো, রাতেরবেলা শুয়ে আছি, তো আমার ঘরের মধ্যে আবার সবসময় চলে একটা হারিকেন কিন্তু জ্বলতে থাকে, মানে হারিকেনের বাতিটা আমি সবসময় জ্বালায় রাখি, হারিকেন বন্ধ করি না। হারিকেনের বাতি জ্বলা অবস্থায় আমি দেখলাম হঠাৎ করে ঘুম থেকে একটা পাখিটা আমার ঘরে কোণার মধ্যে বসে আছে। তো যেই ঘরে আমি কাকুলিকে নিয়ে ঘুমাই, ওই ঘরটা কিন্তু চারপাশে খুব সুন্দর করে টিন দেওয়া, মানে টিন দিয়ে করা, ওইখানের ভিতরে পাখি ঢোকার কোনো সুযোগ নাই। আমি চিৎকার ধরলাম যে কাকুলি পাখি ঘরের মধ্যে কীভাবে আসলো। কাকুলিও তখন এটা বলতেছে যে হ্যাঁ তাই তো, মানে আবার মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যে দেখলাম যে পাখিটা নাই। তখন আমার কাছে বিষয়টা সন্দেহজনক মনে হলো, এবং লাস্ট কয়েকটা দিন ধরে কাকুলির আচরণ কথাবার্তাগুলো আমার কাছে কেমন যেন একটু সন্দেহ লাগতেছে। ও কেমন যেন একটু মানে অন্যরকম কথাবার্তা বলে, মানে কথাবার্তাগুলো আমার কাছে ভালো লাগতেছে না, এবং নিজে নিজে কথা বলে, মানে একটা প্যারানর্মাল জিন বা ভূতে ধরলে মানুষ যেরকম পরিবর্তন হয়ে যায় না, কাকুলি ঠিক এরকম করে পরিবর্তন হয়ে গেছে। তো জিনিসগুলো দেখতে পাওয়ার পরে আমি তখন আমাদের মানে ওই চর এলাকারই এক কবিরাজ আছে, অনেক ভালো কবিরাজ, মুসলমান কবিরাজ, ওনার কাছে গেছে। ওনার কাছে গিয়ে আমি বিস্তারিত সব কিছু বলছি। বলার পরে তিনি আমাকে বলে আমি চিকিৎসাটা করতে পারবো, কিন্তু এই চিকিৎসাটা করলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি একটা কাজ করো, আমাকে একটা হিন্দু কবিরাজের কথা বলে, যে একজন হিন্দু আছে ওনার কাছে যাও, উনি এই ধরনের কাজগুলো ভালো করে, আমিও করতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমি এত বড় ধরনের এত গরম কাজ আমি করি না, তো ওনার কাছে যাও, উনি তোমাকে কাজটা করে দিবে। তখন আমি বললাম যে ভালো কথা। এবার আমি হিন্দু কবিরাজটার কাছে যাই, গেলে পরে তিনি তখন সব কিছু তাকে বিস্তারিত বলার পরে ইনি তখন বলে যে পাখিটা আমার বউয়ের সাথে সাথে থাকে, এবং আমার বউ যেটাকে মেয়ে বলে, তার মেয়ে বলে, আসলে মূলত এই পাখিটা ছিল মানে একটা জিন। আমাকে বলে এই পাখিটা একটা জিন ছিল, এবং এই জিনটাকে আপনার বউয়ের কাছ থেকে সরাতে হবে, নাহলে এই জিনটা আপনার বউটাকে নিয়ে যাবে। আমাকে বলতেছে যে আমি বললাম যে কী ব্যাপার, জিন আমার বউকে নিয়ে যাবে, এটা পাখি। আমি তো বুঝে ফেলছি এটা জিন, কারণ এই পাখি যেভাবে ঘরের মধ্যে ঢুকে, যেভাবে ঘর থেকে বের হয়, যেভাবে থাকতেছে, সব কিছু মিলে কিন্তু পুরোপুরি শিওর যে এটা কোনো নর্মাল কোনো পাখি না, এটা একটা জিন পাখি হবে। তখন উনি আমাকে কিছু তাবিজ দিল, পানি পড়া দিল, ওইগুলো নেই আসে আমি কাকুলির দিচ্ছি, কিন্তু কাকুলি ওইগুলো কোনো কিছুই পড়ে না। এই পানি পড়া তাবিজ পড়া এগুলো পানি পড়া খায় না, তাবিজ তো শরীরে দেয় না, ও মানে এগুলো বিশ্বাসে করে না, মানে আমার কোনো কথা হয় না। কিন্তু রাতের বেলায় ও প্রচণ্ড রকমের আমার সাথে ঘুমায় না, মানে রাতে প্রচুর রকমের ব্যথা পায়, মানে বলে যে আমার পেট ব্যথা করতেছে, আমার পা ব্যথা করতেছে, ওরকম করে, কিন্তু আমার কাছ থেকে উঠে যায়, আমার সাথে ঘুমায় না। কয়েকটা দিন এভাবে কাটার পরে হঠাৎ করে দেখলাম যে ও পুরোপুরিভাবে পরিবর্তন, মানে পাগলের মতো হয়ে গেছে, খালি মানে উল্টাপাল্টা কথা বলে, নিজের চুল নিজে টানে, মানে কেমন যেন একটা অবস্থা। ওই সময় মাঝে মাঝে পাখিটাকে দেখতে পাইতাম যে পাখিটা মাঝে মাঝে আসতো, উঠতো, এরকম করতো। পরে আমি কবিরাজটার কাছে আবার গেলাম, গিয়ে বললাম যে এমন এমন ঘটনা, এখন আমি কি করতে পারি, ওই পাখি তো বারবারই আমার বউয়ের কাছে আসতেছে, আমার বউয়ের সাথে থাকতেছে, আমি তো কোনোভাবে এটাকে সরাইতে পারি না। উনি আমাকে বলে, মানে এমন একটা কথা আমাকে বলে, আমাকে একটা শ্মশান ঘাটের ঠিকানা দিয়ে, ওই শ্মশান ঘাটে আমাকে বলে যে আপনি ওই শ্মশান ঘাটের পাশে আপনি প্রত্যেক দিন রাতের বেলা পাখি ধরবেন। তো শ্মশান ঘাটের পাশে আসলে পাখি ধরাটা খুব কঠিন, আর শ্মশান ঘাটের পাশে ওরকম বলে ভালো পাখি থাকেও না। উনি আমাকে ওইখানে পাখি ধরতে যাবেন মাগরিবের পরে, আপনি মূলত পাখি ধরতে যাবেন না, আপনি যাবেন আপনার বউর চিকিৎসা করার জন্য। এক কালারওয়ালা সাদা একটা পাখি যদি আপনি পান, ধরেন এক কালার, মানে পাখিটার কালার একরকম এক কালার, সাদা কোনো একটা পাখি যদি পান, ওই পাখিটাকে নিয়ে এসে যদি পাখিটাকে পান, পাখিটাকে পাওয়া মাত্রই আপনি যেভাবেই পারেন তাড়াতাড়ি পাখিটাকে নিয়ে বাড়িতে আসবেন, এসে পাখিটাকে জবাই দিবেন, এবং পাখিটাকে জবাই করা পাখির যে মাংস, মানে পাখির যে রক্তটা হবে, ওই রক্তটা কপালে সিঁদুর যেরকম হিন্দুরা দেয় না, ওই যে সিঁদুরের মতো করে আমাকে বলে একদম নাক থেকে মানে কপালের শেষ পর্যন্ত আপনি এটা রক্তটা টেনে দিবেন। আপনার বউ রক্তটা দেওয়া মাত্র আপনার বউ অজ্ঞান হয়ে যাবে। যখনই আপনার বউ জ্ঞান হারিয়ে ফেলবে, তখন আপনার এই বউয়ের মুখের ভিতর আপনি পানির ছিটাটা দিবেন। এই কথা না আমাকে হিন্দু কবিরাজটা বলে যে এই চিকিৎসাটা করে দেখেন, আপনার বউকে আপনি বাঁচাইতে পারবেন। আর অন্যথায় আমি তাকে বাঁচানোর কোনো সুযোগ দেখি না, এটা আপনি করেন, একটা বলি দিতে হবে, এবং ওই সাদা পাখিটা বলি দিলে আপনার বউকে আপনি বাঁচাতে পারবেন।
কিন্তু ওই পাখিটাকে আপনি অন্য কোথাও পাবেন না, এটা শুধু শ্মশানের পাশেই যদি আপনি পাখি ধরেন তাহলেই আপনি পাবেন, তবে এটা রাতে সন্ধ্যার পরে। তো এখন রাতের বেলায় তো আসলে ওরকম পাখি পাওয়া যায় না, রাতের বেলা আমি কী ধরনের পাখি পাবো বা এটা কোন ধরনের কথা, মানে কেমন জানি আমার কাছে বিষয়টা অবাক লাগতেছে। তো মানে আমি তখন একদম পাগলের মতো হয়ে গেছি, পরিপূর্ণভাবে পাগলের মতো হয়ে গেছি। পরে ওই হিন্দু কবিরাজের কথা মতো এবার আমি প্রত্যেকদিন ওখানে একটা শ্মশান ঘাট আছে, এই শ্মশান ঘাটের পাশে আমি তখন পাখি ধরার জন্য ফাঁদ পাতি যে আমি পাখি ধরবো। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে বা সপ্তাহখানিকের মতো আমি ওই শ্মশান ঘাটের পাশে পাখি ধরার জন্য পাত পেতে থাকি। বাট একদিন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি একটা সাদা পাখি পেয়ে যাই, যেমনটা ওই কবিরাজ বলেছিল যে একদম পুরো সাদা হবে, মানে পাখির পুরোটা অংশ সাদা হবে। এবং কী প্রজাতির পাখি সেটা, দোয়েল কোয়েল যেমনই পাখি হোক, বাট এরকম একটা পাখি আপনি পাবেন, পাইলে আপনি পাখি রেখে নিয়ে আসবেন। ওই দিন জালের মধ্যে আমার এরকম একটা পাখি মানে ধরার পরে, এবং এটা শ্মশানের পাশেই ছিল, রাতের বেলায় পাখিটাকে ধরি। তখন আমি কী করলাম, বাকি সব পাখিগুলোকে ছেড়ে দিলাম, ওই পাখিটাকে ধরে আমি তখন বাড়ির দিকে আসতেছি। ভাই আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আমার বাড়ির রাস্তা যে কত দূর হয়ে গেছে আমি বলতে পারবো না। আমি দৌড়ে 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 মানে আমি আসতেছি, আমি বাড়ির রাস্তা শেষ করতে পারি না। কোনো রকমের কোথাও কোনো বৃষ্টি নাই, এই কথাটা জানি না কি বিশ্বাস করবে কি করবে না, কোথাও কোনো বৃষ্টি নাই, অথচ আমি বৃষ্টিতে ভিজে গেছি। এই বৃষ্টিতে ভিজে আমি হচট খেয়ে পড়ছি রাস্তার মধ্যে। হচট খেয়ে পড়া মাত্রই আমার হাত থেকে পাখিটা ছুটে গেছে, যে পাখিটাকে আমার হাতে ছিল। আমি জালটা পর্যন্ত আনি নাই, কারণ জালটা আনলে লেট হয়ে যাবে, এই জন্য আমি জালটা নিয়ে আসি না, আমি জাস্ট এই পাখিটাকে নিয়ে আসতেছিলাম। কোথাও কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি হয় নাই, বাট ওইখানে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমি হচট খেয়ে পড়ে আমার হাত থেকে পাখিটা ছুটে যায়। পাখিটা ছুটে গেলে পরে কবিরাজ কিন্তু আমাকে একটা কথা বলে দিয়েছিল, পাখিটা পাওয়া মাত্র খুবই দ্রুত আপনি বাড়িতে আসবেন, মানে পাখিটা পাওয়া মাত্রই আপনি বাড়িতে চলে আসবেন, তা নাহলে কিন্তু আপনার বউর অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার বউ হয়তো মারাও যেতে পারে, এরকম করে বলে। যার জন্য যখন পাখিটা আমার হাত থেকে ফসকে যায়, ছুটে যায়, আমি তখন কোনো রকমে দৌড়িয়া বাড়ি পর্যন্ত আসি। তখন অনেক রাত নয়, প্রায় রাত 8টা 9টা এরকম হবেই। বাট বাড়িতে আসার পর আমি দেখি যে পাশের বাড়ির অনেক মহিলারা আমার বাড়িতে, এবং সবাই তখন কান্নাকাটি করতেছে, আমার পুরো শরীর তখন ভিজা। আমাকে এক মহিলা বলতেছে, মেঘ নাই, বৃষ্টি নেই, আপনি এরকম ভিজলেন কই? আমি তখন দৌড়ে ঘরের দিকে গেলাম, গিয়ে দেখি যে আমার বউকে শোয়াই রাখছে, এবং জানতে পারি যে আমার বউ মারা গেছে। ওর পুরো শরীরে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, কোনো অংশে কোনো রকমের মানে কোনো কিছু নেই যে শরীরের কোনো অংশে দাগ আছে বা স্পট আছে, কোনো কিছুই নেই। ও মারা গেছে। মারা যাওয়ার পরে আমি তখন মানে এত পরিমাণের ভেঙে পড়েছে, ওর মৃত্যুটা আমি খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি, কান্নাকাটি করি। ওর বাবা মা তখন আসে রাত্রির বেলায়, আমার বাবা মা আসে, আইসা গ্রামের সবাই মানে ওই এলাকার চোর এলাকার সবাই বলে যে এমনি মারা গেছে, অনেকদিন ধরে অসুস্থ ছিল, অসুস্থ বকা বক্ত পাগল হয়ে গেছিলো, মারা গেছে। তো মারা যাওয়ার পর আমি তখন বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমি তখন মানে একদম ভেঙে পড়ছি, পরিপূর্ণভাবে ভেঙে পড়ছি, কারোর সাথে কোনো কথা বলি না, চুপচাপ থাকি ঘরের মধ্যে। এমতো অবস্থায় এইভাবে 5-7 দিন কাটার পরে আমি হঠাৎ করে একদিন আমার বউকে স্বপ্নে দেখি, মানে কাকুলিকে স্বপ্নে দেখি। ও আমাকে বলে, আমি তোমার কাছে আসতে চাই, আমাকে একজনে নিয়ে গেছে, আমাকে আটকায় রাখছে, আমাকে তোমার কাছে আসতে দিচ্ছে না, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। তা আমি বললাম যে কীভাবে তুমি আমার কাছে ফিরে আসবা? ও বলে, আমি তোমার কাছে আসতে চাই, তুমি আমাকে নিয়ে যাও। আমি তখন বললাম কীভাবে? ও বলে, তুমি আমার মতো করে আমার মাটির একটা মুক্তি বানাও, আমি ওই মুক্তির কাছে আসবো, আমি তোমার কাছে আসবো। তা আমি বললাম যে কেমন মাটির মুক্তি বানাবো? এগুলো জাস্ট স্বপ্নের মধ্যে আমাকে বলতেছে। আমি তখন বললাম যে কেমন মাটির মুক্তি বানাবো এবং কেমন মাটির মুক্তি বানালে তুমি আমার কাছে আসবা? তো বলে যে তুমি একটা মাটির মুক্তি বানাও, দেখতে যাতে কিছুটা আমার মতো হয়, ওই মুক্তির কাছে আমি আসবো তোমার কাছে, এই কথা আমাকে বললে পরে আমি তো যেহেতু একটা মুসলিম পরিবারে জন্মাইছি, একটা মুসলিম পরিবারের সন্তান, এটা তো আমি সবার কাছে বলতে পারি না, সবার কাছে বললে সবাই তো এটা ভালোভাবে নিবে না। তো হিন্দুদের কালী মা যিনি বানায়, ওনার সাথে আমি একদিন কথা বলছি যে আমার এরকম একটা মুক্তি বানিয়ে দেবেন, মাটির মুক্তি, দেখতে এত বড় হইতে হবে, সব কিছু অনেক টাকা চায়, যে এত টাকা দিতে হবে তাহলে উনি বানাই দিবে। আমি আমার বাবার কাছে পাওয়া সম্পদের প্রায় অনেক অংশ আমি বিক্রি করি শুধু মুক্তিটা বানানোর জন্য, দিয়ে আমি ওই কালী মন্দিরে মানে যিনি কালী মাকে বানায় ওনাকে টাকা দিই। তখন কিছুটা আমার বউয়ের বর্ণনার মতো আর কি, আমার বউ দেখতে কিছুটা যেরকম এরকম করে আমাকে একটা মানে উনি একটা আমাকে মুক্তি বানায় দেয়। আমি গভীর রাতে আরও 3 জনের সহযোগিতা এই মুক্তিটাকে আমার ঘরে ঢুকাই, মানে কাকুলির মতোই দেখতে অনেকটা অংশে এরকম, এটা আমার ঘরে ঢুকে আমি যেই রুমে থাকতাম, আমাদের ঘরটা টিনের ঘর ছিল, টিন দিয়ে বানানো, খুব কষ্ট করে ঘরের ভিতরে ঢুকে, লম্বা ছিল, তো ঢুকানোর পরে আমার ঘরের একটা কোণার ভিতরে আমি এটাকে সাজায় রাখি। যেদিন আমি এটাকে সাজায় রাখি সেদিনটাতে আমি ঘুমাইলে পরে আমি জাস্ট স্বপ্নে দেখি যে ও আমাকে বলে আমার গলার মধ্যে একটা মালা দাও, গাঁদা ফুলের মালা, গাঁদা ফুল আর গোলাপ ফুল মিক্স করে আমাকে একটা মালা পরাই দাও, আমাকে এটা বলে রাতের বেলায় বললে পরে সকালবেলা আমি এই ধরনের একটা মালা আনি, মালাটা এনে তারা পরাই দিই।
পরাই দেওয়ার পরে ওই মালাটা আমি তারা পরাই, আমি আমার ঘরের মধ্যে কিন্তু কাউকে ঢুকতে দিই না। এরপরে এই মালাটা যেদিন পরাই, মালাটা পরানোর পরে এরপরে রাতের বেলায় আমি যখনই রাতে ঘুমাই আমি কাকুলিকে স্বপ্নে দেখতে পাই। এবং এইটা হয়তো অনেকের কাছে স্বপ্ন মনে হতে পারে, আমার কাছে স্বপ্ন মনে হয় না। কাকুলি একইভাবে আমার সাথে আসতো, আমার পাশে শুইতো, আমার সাথে কথাবার্তা বলতো, আমি ওকে জড়াই ধরতাম, ও আমাকে জড়াই ধরতো, এবং আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা পর্যন্ত হতো। বিনিময়ে কাকুলি আমাকে বলতো যে আমাকে মানে এই মূর্তিটার সামনে গিয়ে আগুন দেওয়ার জন্য, মূর্তিটাকে বিভিন্ন ধরনের পূজা করার জন্য, বা হিন্দুরা যে ধরনের ইয়েগুলো করে আর কি, এগুলো করতে আমাকে বলে। তো আমি ঠিক তার কথা মতো করে ওই যে রাতের বেলা ওকে আমি পাচ্ছি, দেন দিনের বেলা আমি তখন ওই মুক্তিটাকে এটা করতেছি। এইভাবে মাসখানি কেটে যাওয়ার পরে এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের কানে ছড়িয়ে যায়। এই জিনিসগুলো তো গোপন থাকে না। আমার ঘরের ভিতরে আমি একটা মুক্তি পুষছি। এরপরে সবাই মিলে, আমার গ্রামবাসী, আমার মা বাবা সবাই মিলে তখন ঘরে এসে দেখে যে হ্যাঁ, মুক্তিটা আমার কাছে আছে। আমাকে তখন বলে যে তুই ঘর থেকে বেরিয়ে যা, তোকে এই ঘরে রাখবো না। আমি তখন সবার কাছে বলি যে মুক্তির মাঝে আমার কাকুলি আসে, এই কাকুলি কিনে আমি রাতের বেলায় থাকি। তখন সবাই আমাকে পাগল বলে যে আমি মাটির পূজা করি, আমি মাটির মুক্তি করি, আমি মাটির পূজা করে, আমাকে এখানে থাকতে দিবে না, আমাকে এই জায়গা থেকে বের করে দেয়। আমাকে এই জায়গা থেকে বের করে দেওয়ার পর আমি তখন বলি যে ঠিক আছে, থাকবো না। এবার আমি ওই মাটির মুক্তিটাকে নিয়ে আমি আমার বাড়ি থেকে বের হই, ওই চরে আবার চলে যাই যে চরে আমি কাকুলিকে নিয়ে থাকতাম। এই মাটির মুক্তিটাকে প্যাকেট করে ওই চরের মধ্যে আমি নিয়ে যাই, এবং আল্লাহ সাক্ষী প্রতি রাতে এই মুক্তিটাকে আমি আমার পাশে শোয়াইতাম, আমার পাশে রাখতাম। ওই মুক্তির আমি মুখের মধ্যে ক্রিম মাখতাম, তেল দিতাম, এবং যতটুকু মানে করা যায় আমি করতাম। এবং ওই মুক্তির মাঝে প্রতি রাতে আমি কাকুলিকে পাইতাম। আমি শুইতাম, এবং শোয়ার পরে আমার যখন ঘুম আসতো তখন এই মুক্তির মাঝে কাকুলি আসতো, এবং আমি যে ধরনের ড্রেস পরতে বলতাম কাকুলি একই ধরনের ড্রেস পরতো, এবং ড্রেস পরে আমার সাথে একই সাথে ঘুমাইতো। আমাদের মাঝে সব রকম সম্পর্ক হতো। এভাবে 1 বছর 2 বছর নয়, টানা 3 বছরের মতো আমি এখানে থাকি। আমি ওটার পূজা করি, বা যত যা করা দরকার আমি এটা সব কিছু করে, আমাকে দিনে যেমন করে শিখিয়ে দেয় তেমন করে আমি এটা করে মাঝে মাঝে বলি দেই, ছাগল বলি, এটা বলি, ওইটা বলি, বলি দেই, এবং হিন্দুদের মতো করে আমি এটাকে পূজা করে যাচ্ছি। একটা পর্যায়ে আমার বাবা মা আমাকে পরিবার থেকে সম্পূর্ণ ত্যায্য করে দেয়, যে আমি ত্যায্য, আমি পরিবারে আমি আর থাকতে পারবো না। এইভাবে 3 বছর পর্যন্ত আমি এই মাটির পূজা করে যাই, এবং রাতের বেলায় কাকুলিকে ওই মাটির মুক্তির মাধ্যমে আমি কাকুলিকে পাই। এইভাবেই সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি জানি না যে আমার কী হয়, আমি পাগল হয়ে যাই। 1 বছর 2 বছর নেই, দীর্ঘ প্রায় 4টা বছরের মতো আমি পাগল থাকি। এবং এই 4 বছর সম্পূর্ণ রকম আমার লাইফে কী হয় না হয় আমি কিছু জানি না। 4 বছর পরে আমি যখন ঠিক হয়, আমি যখন ভালো হই, তখন আমি জানতে পারি যে আমার বাবা মারা গেছে। এবং আমার বাবা মারা গেছে, সবাই বলে আমি নাকি আমার বাবার লাশের কাছে এসে কান্নাকাটি করছি, কবরে কান্নাকাটি করছি, কিন্তু এসব কোনো কথা আমার মনে নেই। এবং এই 4 বছর পরে আমি আর কাকুলিকেও দেখতে পাইতাম না, কিছু হইতো না। পরিবার থেকে তখন আমাকে বিয়ে শাদী করানো হয়, আমি তখন বিয়ে শাদী করি। এবং বিয়ে শাদী করার পরে আলহামদুলিল্লাহ এখন আমার ঘরে 3টা ছেলে সন্তান আছে, এবং আমার একটা মেয়ে সন্তান আছে। আমি এখন 4 সন্তানের বাবা। আমার সন্তানগুলো এখন মোটামুটি অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার বউ, সন্তান সব কিছুকে নিয়ে অনেক ভালো আছি। এবং সন্তানরা এখন নিজেরা ইনকাম করে, কামাই রুজি করে, তারা ইনকাম করে, তারা আমারে খাওয়ায়, আমি তাদের ইনকামে খাচ্ছি। আমার ওয়াইফ আর আমি এখন মোটামুটি অনেকটাই প্রায় বৃদ্ধ হয়ে গেছি। তো আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আপনাকে জানালাম। অনেকে আমার এই বিষয়গুলো শুনলে হাসে, অনেকে আমাকে বলে আমি মিথ্যা বলি, আমি অসত্য কথা বলি, অনেকেই বলে। কিন্তু ভাই, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবো, আমি একটা মুসলিম পরিবারের সন্তান, কোরআন মাথায় নিয়ে বলতে পারবো যে আমি একটা কথা মিথ্যা বলি নাই। আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে, এবং কেন ঘটেছে এটা আমি জানি না। যাই হোক, আপনাকে ভালো লাগা থেকে আপনাকে কথাগুলো জানালাম। আমি একজন বয়স্ক মানুষ, যদি আপনার কাছে মনে হয় যে আপনি আমার কথাগুলোকে তুলে ধরবেন বা আমার কথাগুলোকে বলবেন, তাহলে আপনি আমার কথাগুলো জানাই দিন মানুষের মাধ্যমে, আমি খুশি হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পাবনার ভাই মিরাজ হোসেনের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আসলে চমৎকার ধরনের একটা গল্প ছিল। এবং আমি তো আসলে আমি বিশ্বাস করি জিন এবং ইনসান মৃত্যুর পরে বিচার হবে। সুতরাং জিন জাতি পৃথিবীতে আছে, এবং জিন জাতি বিভিন্ন প্রাণীদের শুরুর ধরে আমাদের মাঝে বসবাস করে থাকে, সেটাও আমি স্বীকার করি বা মানি। এবং এরকম অনেক এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়েছে, আমি নিজের চোখে দেখেছিও। তো সেই জায়গা থেকে মিরাজের গল্পটা হয়তো অনেকের কাছে অনেকটা কাল্পনিক মনে হবে, বোকাটে মনে হবে, বাজে মনে হবে। এখন কেউ যদি কখনো জিন না দেখে, আমি যদি তাকে বলি যে দুনিয়াতে জিন আছে, সেটা বিশ্বাস করতে চাইবে না। কিন্তু যদি সে জিনের সম্মুখীন কখনো হয়, এরপর থেকে সে বিশ্বাস করবে যে হ্যাঁ, আসলেই জিন জাতি পৃথিবীতে আছে। ঠিক তেমনি মিরাজের মতো ঘটনা যাদের সাথে ঘটে গেছে, তাদের কাছে এই ঘটনাটা বিশ্বাস হবে। এবং যাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেই নাই,
তারা এই ঘটনাটাকে বিশ্বাস করবে না। তবে কেউ বিশ্বাস করবে কি করবে না এটা আমার জানার বিষয় না। আমার বিষয় হচ্ছে এই জায়গা থেকে যে গল্প থেকে যাতে আপনি কিছু শিখেন এবং আপনার সময়টা আমার গল্পটা শোনার পরে ভালো কাটে, এই জন্য আমার গল্প প্রচার করা। যাই হোক বন্ধুরা, বর্তমানে মিরাজ ভাই অনেক মধ্যবয়স্ক একজন মানুষ এবং তার ওয়াইফও তিনি অনেক ভালো এবং 4 সন্তানের বাবা মা তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দীর্ঘায়িত হয়াত দান করুক, তিনি আমাদের মাঝে আরও বেঁচে থাকুক। এবং গল্পটা আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে বা এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।